আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে টপিক, আজকে আমাদের ক্লাস এবং আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন ধ্বনির A to Z যা কিছু আছে সবকিছু নিয়ে, এবং এই বিষয়গুলো পুরোপুরি আজকের ক্লাসে আমরা আলোচনা শেষ করব। ঠিক আছে? ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত যা কিছু আছে সবকিছু আজকের ক্লাসে আমরা আলোচনা শেষ করব। ঠিক আছে? ওকে, ফাইন। সো আমাকে একটু প্রথমে জানাতে হবে যে আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু দেখতে পাচ্ছেন কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমাকে জাস্ট একটু জানাবেন যে আমার সাউন্ড এবং ভিডিওটা কি ঠিক আছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, সবকিছু ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে কাল বিলম্ব না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আসেন তাহলে। আচ্ছা, ওয়েট, তার আগে আমি একটু দেখি এভরিওয়ান মেনশন দেওয়া যায় কিনা। ল্যাপটপ থেকে দিতে হবে, ফেসবুক থেকে মনে হয় এভরিওয়ান মেনশন, ওয়ার্ড থেকে। ওয়েট, আচ্ছা, ওকে, ফাইন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সব ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। তাহলে আমরা আর বেশিক্ষণ দেরি না করি আমরা আমাদের পড়ায় চলে যাই। আমরা আর বেশিক্ষণ দেরি না করি আমরা আমাদের পড়ায় চলে যাই। আসেন তাহলে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি নিয়ে। ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা শুরু করে দিই। প্রথমত আমাদের আলোচনাটা হচ্ছে আমরা সিরিয়াল বাই লিখে ফেলবো। ঠিক আছে? মানে একটা ফ্রেশ পেজ নেন, ফ্রেশ পেজে আপনি জাস্ট ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবেন। ঠিক আমি যেভাবে লিখবো বোর্ডে সেইভাবে লিখবেন। ঠিক আছে? ঠিক আমি যেভাবে বোর্ডে লিখবো সেভাবে করে লিখবেন। তো লিখেন, এখানে লিখেন হচ্ছে ক। প্রথমে লিখেন হচ্ছে উপরে 2 লাইন জায়গা ফাঁকা রাখবেন, আর বাম পাশে একটা শব্দ লিখতে পারেন এরকম জায়গা ফাঁকা রাখবেন। ঠিক আছে? তো লিখেন এখানে হচ্ছে ক, তারপর লিখেন হচ্ছে খ, গ, ঘ, উম। ক খ গ ঘ উম। তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়। চ ছ জ ঝ ইয়। তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য। তারপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। ওকে, ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এরপর হচ্ছে অন্তস্থীয় জ, এরপর হচ্ছে অন্তস্থীয় জ, র, ল, ব। এরপর হচ্ছে অন্তস্থীয় জ, র, ল, ব। এরপর হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এরপর হচ্ছে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। এরপর হচ্ছে অন্তস্থীয়, এরপর হচ্ছে খণ্ডত্ব, এরপর হচ্ছে অনুস্বর, বিসর্গ, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। দ্যাটস ইট। এই ছিল আমাদের টোটাল ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত ইন ডিটেইলস আলোচনা। তো সবাই আগে এটা একটু লিখে নেন, উঠান, তারপর হচ্ছে আমি আলোচনায় যাচ্ছি। আগে সবাই লিখে নেন। ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। অন্তস্থীয় জ, র, ল, ব। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। অন্তস্থীয়, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। টোটাল আগে সবাই লিখে নেন, তারপর হচ্ছে আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। আগে সবাই একটু লিখে নেন। আচ্ছা, আমাকে একটু জানান যে আজকের ক্লাসের ভিডিও কোয়ালিটি বা নেট কানেকশন এটা কি আগের চেয়ে বেটার মনে হচ্ছে না? আজকের ক্লাসের ভিডিও কোয়ালিটি বা নেট কানেকশন এটা কি আগের চেয়ে বেটার মনে হচ্ছে না? আমাকে একটু জানান তো, আজকের ক্লাসের ভিডিও বা নেট কানেকশন কি আগের চেয়ে বেটার মনে হচ্ছে না? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আগের চেয়ে বেটার, আগের থেকে ভালো, অনেক বেটার ভাইয়া। ঠিক আছে, ওকে, ফাইন। আজকে অ্যাকচুয়ালি আমার অফিস থেকে ক্লাস নিচ্ছি। সো বাসায় আসলে মেবি ক্যামেরার সেটিংসে কোনো প্রবলেম হয়েছে, কারণ বাসায় সেম বোর্ড, সেম ডিজিটাল ক্যামেরা, সেম ল্যাপটপ, কিন্তু ক্যামেরার ফোকাসে বা ক্যামেরার সেটিংসে কোনো প্রবলেম হয়েছে। এটা বাসায় গিয়ে ঠিক করতে হবে, বুঝতে পারছেন? এটা একটা প্রবলেম হয়েছে, মেবি ক্যামেরারই সেটিংসে কোনো প্রবলেম।
সো ক্যামেরা সেটিংসটা ঠিক করে নিলে আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, আসেন তাহলে আমরা আজকে আলোচনা করি। ক খ গ ঘ ম চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ এই পর্যন্ত আমরা লিখেছি আশা করি। এই পর্যন্ত আমরা লিখেছি আশা করি। আচ্ছা এই পর্যন্ত আসেন, এখন আমরা যেটা করব, এবার আরেকটা ফ্রেশ পেজ নেন, আরেকটা ফ্রেশ পেজ নেন, আরেকটা ফ্রেশ পেজ, এবার একটা একটা করে ইনফরমেশন লিখবেন। প্রথমে লিখেন যে ব্যঞ্জন বর্ণ, প্রথমে লিখেন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ লিখেন 39টি, ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টি। এরপর লিখেন ব্যঞ্জন ধ্বনি, এরপর লিখেন ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে লিখেন 30টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। এখন আসেন এই যে ব্যঞ্জন ধ্বনি 30টা, এই 30টার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। ব্যঞ্জন বর্ণ 39টা, তাহলে ব্যঞ্জন ধ্বনি বললে এটা 30টা কেন হয়? এটার ব্যাখ্যাটা কি? ব্যঞ্জন বর্ণ 39টা, ব্যঞ্জন ধ্বনি বললে এটা 30টা কেন হয়? এটার ব্যাখ্যাটা কি? ওকে, এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে সরি প্রথম ক্লাসে আমরা কিন্তু ধ্বনি আর বর্ণ এই দুটো যে এক না, এই ব্যাপারটা আমরা পুরোপুরি ডিটেইলস আলোচনা করেছি, যে ধ্বনি আর বর্ণ জিনিসটা এক না, এই ব্যাপারটা আমি বারবার আলোচনা করেছি। স্বরধ্বনির ক্লাসে এটার প্রভাব আমরা দেখেছিলাম যে স্বরধ্বনি আর স্বরবর্ণ দুটো এক জিনিস না। তো আজকের ক্লাসেও এই ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণের যে প্রভাবটা, এই প্রভাবটার কারণেই বেসিক্যালি ধ্বনি আর বর্ণ এই দুটো আলাদা। যখন বলবে ধ্বনি তখন বলবে 30টা, যখন বলবে বর্ণ তখন বলবে 39টা। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কোন 9টা বর্ণকে কেবল ধ্বনি বলা হচ্ছে, সরি কেবল বর্ণ বলা হচ্ছে, ধ্বনি বলা হচ্ছে না? কোন 9টা বর্ণকে? আমরা সেটা দেখে আসি, আসেন। কোন 9টা বর্ণকে কেবল ধ্বনি বলা হচ্ছে, বর্ণ বলা হচ্ছে না? আমরা একটু সেটা দেখে আসি। কোন 9টা বর্ণকে কেবল ধ্বনি বলা হচ্ছে, বর্ণ বলা হচ্ছে না? আমরা একটু সেটা দেখে আসি, আসেন। ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, প্রথমে হচ্ছে ইয়, দেখেন ইয় বর্ণটাকে আমরা কেবল বর্ণ বলবো, আমরা ধ্বনি বলবো না। কারণ হচ্ছে কি? কারণ ইয় বর্ণটার উচ্চারণ কিন্তু স্বতন্ত্র কোনো ধ্বনি নাই। আপনি খেয়াল করেন, ইয় বর্ণকে আপনি স্বরচন্দ্র বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। আমি যদি বলি দেখেন ভুইয়া বানানটা এইভাবে, এখন ভুইয়া বানানটা এভাবে না লিখে ভুইয়া বানানটা যদি আমি এভাবে লিখি, সেম উচ্চারণ হচ্ছে, কোনো ডিফারেন্স নাই। তার মানে ইয়কে আপনি সরল চন্দ্রবিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছেন। এরপর দেখেন মূর্ধন্য, এটার স্বতন্ত্র কোনো উচ্চারণ নাই, কারণ মূর্ধন্যকে আপনি দন্তন্য দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। খেয়াল করেন ঋণ, ঋণ বানানটা আপনি লিখছেন এভাবে, কিন্তু উচ্চারণ করার সময় ঠিকই কিন্তু আপনি বলতেছেন কি? দন্তন্য দিয়ে। তার মানে মূর্ধন্য, এটার ধ্বনিটা হচ্ছে দন্তন্য, মূর্ধন্যের ধ্বনিটা কি? দন্তন্য। সো তার মানে মূর্ধন্য এর স্বতন্ত্র কোনো উচ্চারণ নাই, এটাও ন এটাও ন। সো এটা লিখিত রূপ আলাদা, এই জন্য বর্ণের মধ্যে এটা কাউন্ট হবে, কিন্তু ধ্বনি হিসেবে এটা কাউন্ট হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এরপর দেখেন, এরপর দেখেন এই যে অন্তস্থীয় জ, এটাকে আপনি বর্গীয় জ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। যেমন দেখেন এই যে নামাজ বানানটা, নামাজ, নামাজ বানানটা আপনি বর্গীয় জ দিয়ে লিখলেও যা, নামাজ বানানটা আপনি অন্তস্থীয় জ দিয়ে লিখলেও তা। আপনি ভালো করে আমার কথাটা ভালো করে বুঝেন, আমি কিন্তু একবারও বলি নাই যে আপনার এখানে অন্তস্থীয় জ বসবে না বর্গীয় জ বসবে, মানে কোন বানানটা রাইট, আমি কিন্তু বানান আপনাকে শেখাচ্ছি না, আমি বানান আপনাকে শেখাচ্ছি না, আমি আপনাকে জাস্ট এটা বুঝাইছি যে বর্গীয় জ দিয়ে লিখলেও যে উচ্চারণ, অন্তস্থীয় জ দিয়ে লিখলেও সেম উচ্চারণ। এই যে অজু বানানটা আপনি এভাবে লিখলেও যা, অজু বানান আপনি এভাবে লিখলেও তা, সেম উচ্চারণ, আমি উচ্চারণটা বুঝাচ্ছি। সো অন্তস্থীয় জ, এটা নির্দিষ্ট কোনো উচ্চারণ নাই, এটার উচ্চারণটা জ দিয়ে করা যাবে। এরপর দেখেন মূর্ধন্য স, এই মূর্ধন্য স স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই, এটাকে তালব্য দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন মূর্ধন্য সকে তালব্য দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন দেখেন আমি যদি বলি মানুষ, এই মানুষ বানানটা খেয়াল করেন, মানুষ বানানটা আমরা এভাবে লিখি ঠিকই বানান, কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু মানুষ বানানটা আমরা ঠিকই, উচ্চারণ করার সময় কিন্তু মানুষ বানানটা আমরা ঠিকই তালব্য দিয়ে লিখি, এরকম। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, মূর্ধন্য স আপনি লিখতেছেন কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? তালব্য। ওকে, এরপর আর কি আছে? এরপর আছে হচ্ছে এই যে দেখেন, এরপর আর কি আছে দেখেন, এরপর আছে হচ্ছে এই যে দেখেন অন্তস্থ অ। দেখেন আপনি কিন্তু নামের মধ্যে বলে দিচ্ছেন কি, নামের মধ্যে বলে দিচ্ছেন এটার নাম হচ্ছে অন্তস্থ অ। এটার নাম কি বলেন? অন্তস্থ অ, নামের মধ্যেই আছে। তার মানে এই এটা হচ্ছে অবর্ণের শব্দের শেষে লিখা হলে সেই রূপ। যেমন দেখেন আমি যদি বলি আমি খাইয়া দাইয়া ঘুমাইয়া আছি, এটা যদি আপনি এভাবে লিখেন যা উচ্চারণ, এটা আপনি এভাবে লিখলেও সেম উচ্চারণ, কোনো ডিফারেন্স নাই। খাইয়া দাইয়া ঘুমাইয়া আছি, অন্তস্থীয় শব্দটা আপনি শব্দের শেষে লিখলে যা হয় উচ্চারণ, শব্দের মানে সরেয়া শব্দের শেষে লিখলেও সেম উচ্চারণ হয়। কথা বুঝতে পারছেন? সো এই কারণে আমরা কি করব, এটার নামই হচ্ছে অন্তস্থ অ, তার মানে অধ্বনি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এরপর দেখেন খণ্ডত্ব, নামের মধ্যে আছে, এটা কি? এটা হচ্ছে ত বর্ণের খণ্ড উচ্চারণ, নামটা হচ্ছে খণ্ড ত, মানে ত বর্ণের খণ্ড উচ্চারণ। যেমন দেখেন আমি যদি বলি উৎপাত, আমি যদি বলি উৎপাত, তো দেখেন এখানে খণ্ডত্ব এখানে ত, কিন্তু উচ্চারণ কিন্তু আপনি দুইটাতেই সেম করতেছেন, উৎপাত, উৎপাত। আপনি কিন্তু এটাতে খণ্ডত্ব আর এখানে ত লিখছেন দেখে আপনি বলেন না উৎপাত, আপনি বলেন না, আপনি বলেন উৎপাত। তার মানে কি? তার মানে হচ্ছে ত বর্ণটাকে আপনি কি করতেছেন?
মানে ঘটাত্তরটাকে আপনি ত দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। এরপর দেখেন অনুস্বর। অনুস্বরকে আপনি কিন্তু ও দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। যেমন দেখেন, আমি যদি বলি সঙ্গীত, বানানটা কিন্তু এরকম। কিন্তু কেউ যদি সঙ্গীত বানানটা এভাবে লিখে, তাহলে তার কিন্তু সেম উচ্চারণ হচ্ছে। ভালো করে বুঝেন। আমি কিন্তু একবারও বলি নাই এই বানানটা কারেক্ট। আমি বলছি এই বানানটা আর এই বানানটার উচ্চারণ সেম। বানান কোনটা কারেক্ট সেটা আমি এখন শেখাচ্ছি না। আমি জাস্ট আপনাকে উচ্চারণটা দেখাচ্ছি। বিসর্গ। বিসর্গটাকে আপনি হ ধ্বনি দিয়ে উচ্চারণ করতে পারেন। যেমন দেখেন, আমি যদি বলি বাহ কি চমৎকার, এটা আপনি এভাবে না বলে এভাবে বলতে পারেন বাহ কি চমৎকার। আমি যদি বলি উহ বড্ড ব্যথা পেয়েছি, এটা আপনি এভাবে না বলে এভাবে বলতে পারেন উহ বড্ড ব্যথা পেয়েছি। সেম। এরপর দেখেন চন্দ্রবিন্দু, এটার স্বতন্ত্র কোনো উচ্চারণই নাই। চন্দ্রবিন্দুর স্বতন্ত্র কোনো উচ্চারণই নাই। কারণ চন্দ্রবিন্দু ব্যবহার করলে জাস্ট নাকের একটা হালকা প্রেসার আসে, কিন্তু বর্ণ যা ছিল তাই থাকে। যেমন দেখেন, আমি যদি বলি চাঁদ, এই যে চাঁদ বানানটা আপনি চন্দ্রবিন্দু ছাড়াও যদি উচ্চারণ করেন, তাহলে আলটিমেটলি চাঁদই কিন্তু হবে। চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করলেও চয়ের উচ্চারণ কিন্তু চয়ই হবে। চন্দ্রবিন্দু দিলে কি হবে? সামান্য নাকের দোতনা আসবে, চাঁদ হালকা। কথা বুঝতে পারছেন? কিন্তু আবার ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় চন্দ্রবিন্দুর উচ্চারণ তেমন হয়ও না, নাকের দোতনা আসে না। যেমন দেখেন, মনে করেন কোন একটা লোক মারা গেছে, আমরা বললাম তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। লোকটা যদি বিখ্যাত হয় তখন কি করতে হবে? তখন একটা চন্দ্রবিন্দু দিতে হবে। তো চন্দ্রবিন্দু আমরা দিব ঠিকই, কিন্তু উচ্চারণে কি কোনো পার্থক্য আছে? আমরা কি বলবো? তার মৃত্যুতে আমরা মানে তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত, অর্থাৎ নাক দিয়ে বলবো তার তার মৃত্যুতে গভীর শোকাহত না। উচ্চারণ সেইমই, তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাহলে চন্দ্রবিন্দু দিছি কেন? সম্মানার্থে। যেহেতু বা বিশিষ্ট ব্যক্তি, এই জন্য সম্মানার্থে দিছি। কনসেপ্টটা কি ক্লিয়ার? তার মানে ব্যাপারটা হচ্ছে এই চন্দ্রবিন্দু এটার স্বতন্ত্র কোনো উচ্চারণ নাই। এইবার দেখেন ৯টা বর্ণ হয়েছে কি না, এবার একটু খেয়াল করেন ৯টা বর্ণ হয়েছে কিনা দেখেন। ওকে ওয়েট, হ্যাঁ ৯টা বর্ণ হয়েছে কিনা আমরা একটু দেখবো। সরি, হ্যাঁ দেখেন ৯টা বর্ণ হয়েছে কিনা। দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, পাইছেন? ৯টা বর্ণ হইছে। এই যে দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, এই ৯টা বর্ণকে কেবল বর্ণ বলা হয়, ধ্বনি বলা হয় না। আমার কথা কি বুঝতে পারছেন? এই ৯টা বর্ণকে কেবল বর্ণ বলা হয়, ধ্বনি বলা হয় না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এমডি আফসার বলছে ভাইয়া দন্তস্ব তাহলে কেন আহ, বাদ দিলাম আমরা, মানে দন্তস্ব কেন তাহলে আমরা বাদ দিলাম না, মানে এখানে ৩টা স ছিল, আমরা কেন শুধুমাত্র মূর্ধন্যস্বকে বাদ দিলাম, আমরা কেন দন্তস্বকে বাদ দিলাম না? কারণ দেখেন ভাই, দন্তস্বর উচ্চারণটা কিন্তু সবসময় আপনি তালব্য দিয়ে এই যে করেন, ব্যাপারটা এরকম না। দন্তস্বর উচ্চারণটা আপনি কখনো তালব্য দিয়ে করেন, ইভেন কখনো কখনো তালব্যস্বর উচ্চারণ আপনি দন্তস্ব দিয়ে করেন। তালব্যস্বর উচ্চারণ, এই যে যেমন দেখেন লিখছেন আপনি কি অশ্রু বানানটা লিখছেন কিন্তু এরকম, কিন্তু অশ্রু বানানটা আপনার উচ্চারণ কেমন বলেন? ওস, তারপর হচ্ছে কি শ্রু, এই যে অশ্রু। মানে আলটিমেটলি আপনি লিখছেন কিন্তু মানে তালব্য দিয়ে, কিন্তু উচ্চারণে কি হচ্ছে? অশ্রু। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি তালব্য লিখতে পারবেন না উচ্চারণে। তালব্য লিখলে হবে অশ্রু, অশ্রু হবে। কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে আমরা কি করব? আমরা দন্তস্বকে বা তালব্যকে বাদ দিব না। আর তালব্য তাছাড়া সবসময় যে মানে দন্তস্বকে সবসময় তালব্য দিয়ে রিপ্রেজেন্ট করা যায় ব্যাপারটা এরকমও না। যেমন আমি যদি বলি স্বপ্ন, স্বপ্ন বানানটায় মানে দন্তস্বকে আপনি স্বপ্ন বানানটায় দন্তস্বকে আপনি তালব্য দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে? স্বপ্ন বানানে। কিন্তু যদি বলি স্যার, স্যার বানানে কি আপনি এটাকে মানে তালব্য দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন? সাকিব, সাকিব বানানে তালব্য দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন? পারবেন না। এই কারণে দন্তস্বকে আপনার মানে কাউন্ট করতে হবে, দন্তস্বকে বাদ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? ওকে, এই পর্যন্ত কি বুঝছেন? এটা আগে আমাকে বলেন। আমাকে একটু বলেন যে এই পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন কিনা, তারপর আমি আলোচনায় যাব। মানে এই ৯টা বর্ণকে বাদ দিতে হবে, এই ৯টা বর্ণ বুঝছেন কিনা এটা আগে বলেন। একটু আমাকে জানান যে এই ৯টা বর্ণ আপনারা বুঝছেন কিনা।
আচ্ছা জি ভাইয়া, বুঝছি 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 বুঝছি, ওকে ফাইন। জি স্যার, ক্লিয়ার। আগে খালি মুখস্থ ছিল, এখন বুঝে বুঝে মুখস্থ হবে। ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি। আগে জিনিসটা হচ্ছে ঠাডা মুখস্থ করতেন, এখন ঠাডা মুখস্থ করবেন না, এখনো মুখস্থ করবেন বাট বুঝে বুঝে। বুঝতে পারছেন? না বুঝে কিছু মুখস্থ করবেন না। ওকে, আফসানা মিমি, আপনি জি বানানটা যেটা লিখেছেন এটা কিন্তু ভুল। এটাও শিখাই দিচ্ছি, খেয়াল করেন। জি বানানটা যেটা লিখছেন, জি বানানটা, অনেকে জি বানান এভাবে লিখে বর্গীয় জয়ের নিচে ব দিয়ে তারপর দীর্ঘিকার দেয়, এটা কিন্তু ভুল। ঠিক আছে? আবার অনেকে বর্গীয় জয়ের নিচে ব দিয়ে রস্বীকার দেয়, এটাও ভুল। কারেক্ট আনসার হচ্ছে শুধু জয়ের শিকার জি, শেষ, খালি এইটুক। কথা বুঝতে পারছেন? কারেক্ট আনসার হচ্ছে শুধু জয়ের শিকার জি। কনসেপ্টটা কি ক্লিয়ার? জি বানানটা কিন্তু এটা, এটা মাথায় রাখতে হবে। ওকে ফাইন, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন, এখন তাহলে আমরা আলোচনা করব কোনটা নিয়ে? এখন আমরা আলোচনা করব ক থেকে ম পর্যন্ত এই 25টা নিয়ে। তাহলে এবার আসেন, ক থেকে ম পর্যন্ত এই 25টাকে আমরা কি বলবো আমরা একটু দেখে ফেলি। আসেন, ক থেকে যে ম পর্যন্ত এই 25টা আছে, এই 25টা নিয়ে আমাদের আলোচনা, এই 25টা নিয়ে আমাদের আলোচনা, এটাকে আমরা একটু ওকে, ক থেকে ম পর্যন্ত যে আমাদের 25টা আছে, এই 25টা নিয়ে আমাদের আলোচনা, এই 25টাকে আমরা একটু আলাদা করে ফেলি। ওকে, তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টাকে বলা হয় বর্গীয় বর্ণ। বলেন কি বর্ণ বলা হয়? বর্গীয় বর্ণ। তাহলে এই যে এখানে ইনফরমেশন লিখতেছিলেন, এখানে লিখে ফেলেন 3 নাম্বার। বর্গীয় বর্ণ কয়টি বলেন? বর্গীয় বর্ণ কয়টা বলেন? লিখে ফেলেন বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ কয়টা? লিখে ফেলেন। বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। বর্গীয় বর্ণ কয়টা? 25টি। কিন্তু বাবা মনে রাখতে হবে, যদি বলে বর্গীয় ধ্বনি কয়টা, যদি বলে বর্গীয় ধ্বনি কয়টা, ম্যাক্সিমাম রাইটারের বইতে দেখবেন এটা লেখা আছে 23টা, সরি 25টা। ম্যাক্সিমাম রাইটারের বইতে এটা দেখবেন লেখা আছে 25টা, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি 25টা না, এটা কিন্তু 23টা। এখন প্রশ্ন হচ্ছে ভাই 23টা কেন? এই যে দেখেন, ক থেকে ম পর্যন্ত এই 25টা হচ্ছে বর্ণ, কিন্তু এই দুইটা বর্ণ, এই দুইটা তো বাদ। ধ্বনি যখন আমরা কাউন্ট করবো তখন এই দুইটা বাদ না। এই কারণে ক থেকে ম পর্যন্ত টোটাল বর্ণ 25টা, বর্গীয় বর্ণ। কিন্তু যদি বলি বর্গীয় ধ্বনি কয়টা, তাহলে 23টা। কথা বুঝতে পারছেন? ভাইয়া সংযুক্ত ব্যঞ্জন বর্ণটা একটু বুঝিয়ে দিয়েন, ক্লাসের পরে বললেন। আচ্ছা, ওকে ফাইন, এই পর্যন্ত আশা করি বুঝছেন। এবার আসেন, তাহলে বর্গীয় বর্ণ কয়টা? 25টা। বর্গীয় ধ্বনি কয়টা? 23টা। এইবার আসেন, এইবার হচ্ছে এই যে ক থেকে ম পর্যন্ত 25টা, এই 25টাকে প্রাথমিকভাবে ভাগ করা যায় দুই ভাগে। প্রাথমিকভাবে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে অঘোষ বর্ণ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অঘোষ বর্ণ আর আরেকটা হচ্ছে ঘোষ বর্ণ। একটা অঘোষ বর্ণ আর একটা কি বলেন? ঘোষ বর্ণ। একটা অঘোষ আর একটা ঘোষ। এখন অঘোষ বর্ণ যেটা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অঘোষ বর্ণটি যেটা, এটাকে ভাগ করা যায় দুই ভাগে। দুই ভাগ কি কি? একটা হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ। আর ঘোষ বর্ণ যেটা, এটাকে ভাগ করা যায় 3 ভাগে। 3 ভাগ কি কি? খেয়াল করেন। একটা হচ্ছে অঘোষ যেটা, এটাকে ভাগ করা যায় 2 ভাগে। একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। আবার এখানে মানে ঘোষ যেটা, এটাকেও ভাগ করা যায় 2 ভাগে। একটা অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ, আর আরেকটা হচ্ছে নাসিক্য। একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, আর একটা হচ্ছে নাসিক্য। তবে মনে রাখতে হবে এই নাসিক্যটাও কিন্তু অল্প প্রাণ। মনে রাখতে হবে এই নাসিক্যটাও কি প্রাণ বলেন? অল্প প্রাণ। এটাও যদি প্রশ্ন আসে যে টোটাল না মানে অল্প প্রাণ বর্ণ কয়টা, এই 25টার মধ্যে টোটাল অল্প প্রাণ বর্ণ কয়টা, তাহলে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এই একটা, দুইটা, তিনটা। অনেকে মনে করে যে এটা নাসিক্য, সুতরাং এটা অল্প প্রাণ না। সো অনেকে মনে করে যে অল্প প্রাণ কেবল এই দুইটা, উত্তর হচ্ছে না, নাসিক্যটা যেটা এটাও অল্প প্রাণ। কথা কি বুঝতে পারছেন? তবে এটা হালকা নাক দিয়ে উচ্চারণ হয় বিধায় নাসিক্যটা বেশি লেখা হয়। এই হচ্ছে কাহিনী। এবার শুনেন, যদি প্রশ্ন করা হয় যে নিচের কোনটি ঘোষ বর্ণ, তাহলে এই 3 কলামের একটা হলেই হবে। যদি প্রশ্ন করে নিচের কোনটি অঘোষ বর্ণ, এই 2 কলামের একটা হলেই হবে। যদি প্রশ্ন করে নিচের কোনটি অল্প প্রাণ বর্ণ, তার মানে এই কলাম বা এই কলাম দুইটার একটা হলেই হবে। যদি কোশ্চেন করে কোনটা মহাপ্রাণ, এই কলাম বা এই কলাম দুইটার একটা হলেই হবে। মানে মোট কথা হচ্ছে, কন্ডিশন যদি একটা দেয় তাহলে এই জিনিসটা আমরা সহজেই মনে রাখতে পারবো। কন্ডিশন যদি একটা দেয়, কন্ডিশন যদি দুইটা দেয়, এটাও মোটামুটি সহজ। যেমন কন্ডিশন দুইটা দিলে, যেমন মনে করেন নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, তার মানে খেয়াল করবেন এই যে ঘোষের মহাপ্রাণ এই কলামই হইতে হবে, অন্য কলাম হইলে হবে না। বা যদি বলে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, তার মানে অঘোষের অল্প প্রাণ এই কলামই হইতে হবে, অন্যটা হলে হবে না। কথা বুঝতে পারছেন? যদি এরকম কোশ্চেন করে, তাহলে কন্ডিশন হচ্ছে দুইটা দিতে হবে, এবং কন্ডিশন দুইটা হলে দুইটা মেনটেন করতে হবে। কিন্তু কন্ডিশন যদি তিনটা দেয় তখন হচ্ছে ঝামেলা। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ তালব্য বর্ণ, তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী এদের আবার কিছু নাম আছে, এই নামগুলো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি নামগুলোতে যাব, কিন্তু তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে টিচাররা এই অল্প প্রাণ মহাপ্রাণ এভাবে শেখায়। আমি যেটা দেখেছি স্টুডেন্টদেরকে, যে 1-3 অল্প প্রাণ, 2-4 মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য। আমি এভাবে দেখছি কিভাবে শেখায় দেখেন। 1 আর 3 মনে করেন যে এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাই না? তো এই 1 নাম্বার আর 3 নাম্বার এই দুটো হচ্ছে অল্প প্রাণ, 2 আর 4 এটা হচ্ছে মহাপ্রাণ, আর 5 নম্বর নাসিক্য। এভাবে শেখায়। আমি নিজেও স্কুলে যখন ছিলাম তখন আমাকে এভাবে শেখানো হয়েছে, 1-3 অল্প প্রাণ, 2-4 মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য।
1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য। বাট ভাই একটু চিন্তা করেন, 1 আর 3 নম্বর অল্প প্রাণ, 2 আর 5 নম্বর মানে 2 আর 4 নম্বর মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য, এই সিস্টেমে যখন শিখবেন তখন যখনই আপনার প্রশ্ন এই 1 3 2 4 এর বাইরে আসবে, মানে মনে করেন আপনার প্রশ্নে পরীক্ষা আসলো হ কোন প্রাণ, সরি আপনার পরীক্ষা প্রশ্ন আসলো হ কোন প্রাণ, এখন কি দিবেন? নিষ্প্রাণ। এখন কি দিবেন? নিষ্প্রাণ। এই জায়গায় তো প্যাচ। আবার মনে করেন দিল প্রশ্ন করলো যে এই অন্তস্থীয় কোন প্রাণ বা খণ্ডত্ব কোন প্রাণ, এখন কি দিবেন? এই জায়গায় তো হচ্ছে প্যাচ। এই জন্য মানে অল্প প্রাণ না মহাপ্রাণ এই দুটোর মধ্যে কোনটা? এই কারণে আমরা এভাবে শিখবো না যে 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। তাহলে আমরা কি শিখবো? এবার আসেন। এখানে আমরা কি শিখবো? আমরা এখানে একটা ট্রিক্স শিখবো। ট্রিক্সটা কি? হ্যাঁ, এখানে আমরা একটা ট্রিক্স শিখবো। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে হাতটা সবাই এরকম করে নাকের ডগায় টাচ করেন। হাতটা সবাই এরকম করে নাকের ডগায় টাচ করেন। এবার উচ্চারণ করেন। বলেন ক, খ, গ, ঘ। দেখেন কোনটায় বাতাস বেশি? বাতাস বেশি মহাপ্রাণ, বাতাস কম অল্প প্রাণ। শেষ। আপনি দেখেন চ, ছ, ট, ঠ। বাতাস কম অল্প প্রাণ, বাতাস বেশি মহাপ্রাণ। যেমন দেখেন প, ফ, ব, ভ। বাতাস বেশি মহাপ্রাণ, বাতাস কম অল্প প্রাণ। সিম্পল হিসাব। ঠিক আছে? তাহলে এবার দেখেন এগুলাতে বাতাস কম, এগুলাতে বাতাস কম, এগুলাতে বাতাস বেশি। সো বাতাস কম অল্প প্রাণ, বাতাস বেশি মহাপ্রাণ। সিম্পল হিসাব। কনসেপ্ট ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু জানান আমাকে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা ওকে ফাইন। তাহলে এবার আসেন, এইবার আপনাকে ওই যে যেটা বলতেছিলাম উচ্চারণ স্থান অনুযায়ী এদের কিছু নাম আছে, এই নামটা আমাকে এখন শিখতে হবে। উচ্চারণ স্থান অনুযায়ী এদের কিছু নাম আছে, এই নামটা আমাকে এখন শিখতে হবে। তাহলে খেয়াল করেন, আমরা এদিক থেকে শুরু করব, উল্টা দিক থেকে, এই যে এখান থেকে। ও সরি। হ্যাঁ, উচ্চারণ স্থান অনুযায়ী এদের কিছু নাম আছে, আমরা এই নামটা দিয়ে শুরু করি। তাহলে প, এই প ফ ব ভ ম উচ্চারণ করেন। দেখেন প ফ ব ভ ম, দেখেন দুইটা ঠোঁট একটা আরেকটার সাথে স্পর্শ করা ছাড়া আপনি প উচ্চারণ করতে পারবেন না, ইম্পসিবল। প ফ ব ভ ম, দুইটা ঠোঁট একটা আরেকটার সাথে স্পর্শ করা ছাড়া আপনি প উচ্চারণ করতে পারবেন না। সুতরাং এটা কি হবে বলেন? এটা হচ্ছে প ফ ব ভ ম। সুতরাং এটা কি হবে? এটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। এটার নাম কি এই জন্য বলেন? এটার নাম হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। প ফ ব ভ ম, দুইটা ঠোঁট একটা আরেকটার সাথে স্পর্শ করা ছাড়া প উচ্চারণ করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা এবার দেখেন ইমিডিয়েটলি দেখেন তো এই জন্য এটার নাম কি ওষ্ঠ ব্যঞ্জন। এবার দেখেন তো মানে ঠোঁটের ভিতরে ইমিডিয়েটলি কি আছে? দাঁত। সো জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগবে। উচ্চারণ করেন। দেখেন ত, থ, দ, ধ, দন্ত ন। ত, থ, দ, ধ, দন্ত ন। জিহ্বার আগা দাঁতের আগায় লাগবে, এন্ড দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে অগ্রদন্তমূলীয় বর্ণ। অগ্র এটার নাম হচ্ছে অগ্রদন্তমূলীয় বর্ণ। জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগবে, এই জন্য নাম হচ্ছে অগ্রদন্তমূলীয় বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন আসেন অগ্রদন্তমূলীয় বর্ণ, এটাকে অনেকে শুধু দন্তমূলীয় বর্ণও বলে। সো যদি পরীক্ষার প্রশ্নে আসে যে নিচের কোনটি দন্তমূলীয় বর্ণ, তাহলে বুঝতে হবে অগ্রদন্তমূলীয় বর্ণ যেটা সেটাকে মিন করা হয়েছে। তাহলে অগ্রদন্তমূলীয় বর্ণ বা দন্তমূলীয় বর্ণ, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এইবার আসেন, যদি প্রশ্ন করা হয়, দেখেন জিহ্বার আগাটা উচ্চারণ করেন। দেখেন ট, ঠ, ড, ঢ। দেখেন জিহ্বার আগাটা উল্টে গিয়ে উপরের পাটির দাঁতের যে পেছন ভাগ, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা উপরের পাটির দাঁতের পেছন ভাগ, এই জায়গাটাতে লেগে উচ্চারিত হচ্ছে এবং এই জায়গাটাতে লাগতেছে, অর্থাৎ জিহ্বার আগাটা দাঁতের উপরের পাটির দাঁতের পেছন ভাগে লাগতেছে। এই জন্য এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। এটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। জিহ্বার আগাটা উল্টে গিয়ে উপরের পাটির দাঁতের পেছন ভাগে লাগতেছে, এই জন্য নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। কনসেপ্ট ক্লিয়ার? এটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। তবে হ্যাঁ, উপরের যে জায়গাটা, এই যে এটা, এই জায়গাটাকে কিন্তু মূর্ধাও বলে এবং এই কারণেই কিন্তু এই জায়গাটার নাম, মানে এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোর নাম মূর্ধন্য বর্ণও বলা চলে। এই বর্ণগুলোকে কি বর্ণ বলা চলে বলেন? মূর্ধন্য বর্ণও বলা চলে। মূর্ধন্য বর্ণও কিন্তু কি বলা চলে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে দেখেন এটার নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ, আর এটার নাম কি? দন্তন্য বর্ণ। এই জন্য দেখেন এটার নাম মূর্ধন্য ন, এটার নাম দন্তন্য। এটার নাম মূর্ধন্য ন, এটার নাম দন্তন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? ভাই ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ভেরি গুড। ঠিক আছে, তাহলে এবার দেখেন, এবার এই যে এই বরাবর উপরে তালু, খেয়াল করেন চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ।
উপরের তালুতে জিহ্বার মাঝখানটা ঘষা খেয়ে খেয়ে উচ্চারিত হবে। তো তালুতে ঘষা খেয়ে উচ্চারিত হয় বিধায় এটার নাম তালব্য বর্ণ, আর ঘষা খেয়ে উচ্চারিত হয় বিধায় এটাকে ঘৃষ্ট বর্ণ বলা চলে। এটাকে ঘৃষ্ট বর্ণ বলা চলে। ঘষা খেয়ে খেয়ে উচ্চারিত হয় বিধায় এটাকে কি বলে? ঘৃষ্ট বর্ণ। চ, ছ, জ, ঝ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন ক, খ, গ, ঘ, উ, ম। ক, খ, গ, ঘ, ম। আচ্ছা ভাই, ক এর উচ্চারণটা কোথায় দেখেন তো? ক, ক এখানে না এখানে? ক, ক বলেন এখানে না এখানে? ক, 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 ক কোথায় বলেন তো? মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা বলে এখানে। এখানে কেন বলে? আসলে স্টুডেন্টদের দোষ না। স্টুডেন্টদেরকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে এটা হচ্ছে কণ্ঠবর্ণ। এইজন্যই আসলে স্টুডেন্টরা এটা দেখায়। কারণ এটা কণ্ঠবর্ণ। এই যে জায়গাটার নাম হচ্ছে কণ্ঠ। বেসিক্যালি কণ্ঠবর্ণ বাংলা ভাষায় নাই বললেই চলে। আছে ২-১ টা। তো কণ্ঠবর্ণ হচ্ছে যেটা আরবিতে আছে, যেমন আইন, ওয়াইন, এখান থেকে কফ, ঠিক আছে? যেমন সূরা ইখলাসের যে প্রথম আয়াতটা, আমরা কিন্তু এটা কুল বলি না, আমরা বলি কয় ব, কুল, কুল, তাই না? আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, এখান থেকে আসে। আমরা কি বলি কুল হু আল্লাহু আহাদ? নো, আমরা এটা বলি না, এটা ভুল। আমরা বলি হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, এখান থেকে বলি। তো ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষায় কয়ের উচ্চারণ তো আপনি এখান থেকে বলেন না। আপনি তো আর বলেন না কাঁচা কাঁচা আম নিয়ে আসো তো দেখি, বলেন? বলেন না। আপনি বলেন কাঁচা কাঁচা আম নিয়ে আসো। এই যে জিহ্বার যে মূল অংশটা রয়েছে এই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এটার নাম আমরা যদি বেস্ট হয় হচ্ছে যদি বলতে পারি জিহ্বামূলীয় বর্ণ। জিহ্বার মূল অংশটা থেকে এটা উচ্চারিত হয় বিধায় এটাকে আমরা জিহ্বামূলীয় বর্ণ বলবো, এটা বেস্ট। তবে প্রচলিত হিসাবে জিহ্বামূলীয় বর্ণ অপশন না থাকলে আপনি কণ্ঠবর্ণও দিতে পারেন, যেহেতু এটা প্রচলিত, ঠিক আছে? জিহ্বামূলীয় বর্ণ এটা না থাকলে আপনি কণ্ঠবর্ণ দিতে পারেন। নীল কাব্য বলছে ভাইয়া এই ব্যাকগ্রাউন্ড কালারটা একদম পারফেক্ট লাগতেছে, এটাই কন্টিনিউ করেন এখন থেকে, ঠিক আছে? ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোন কালার এটা একটু দেখে নি, দাঁড়ান। এটা কোন কালার? সাবজেক্ট, এটা কি এইটা না এইটা? আচ্ছা ওকে, পরে দেখবো, সমস্যা নেই। ওকে, আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে ক খ গ ঘ উ ম, এইটা এটা আশা করি ক্লিয়ার। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ তালব্য বর্ণ, তাহলে বলতে পারবেন না? বলেন তো। হ্যাঁ, নিচের কোনটা ঘোষ মহাপ্রাণ তালব্য বর্ণ? তাহলে এবার খেয়াল করেন, ঘোষ মহাপ্রাণ তালব্য বর্ণ, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এই যে ঝ। যদি বলে নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ওষ্ঠবর্ণ, তাহলে অঘোষ অল্পপ্রাণ ওষ্ঠবর্ণ, কারেক্ট অ্যান্সার কি হবে? প। ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে এখন আপনাকে যত ঘুরে পেঁচিয়ে কোশ্চেন করুক ইনশাআল্লাহ আপনি পারবেন। কনসেপ্টটা কি ক্লিয়ার? ইনশাআল্লাহ এখন আপনাকে যত ঘুরে পেঁচিয়ে কোশ্চেন করুক ইনশাআল্লাহ আপনি পারবেন। আশা করি আমি বুঝিয়ে দিতে পারছি। কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? আশা করি সবাই বুঝছেন। ভেরি গুড। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আসেন আমাদের যে ইনফরমেশন গুলো ছিল এখানে আমরা চলে আসি। ১ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ক্লাসে আছি। আমি ঘন্টাখানেক পরে ফোন দিচ্ছি। জি। ওকে। তাহলে দেখেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 এ আমি যেটা করব সেটা হচ্ছে বর্গীয় ধ্বনি লিখেছি। এখন বর্গীয় ধ্বনি কয়টা, বর্গীয় বর্ণ কয়টা এটা তো লিখছি। এখন যদি প্রশ্ন করে আ যদি প্রশ্ন করে স্পর্শ ব্যঞ্জন কয়টা? স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন কয়টা? এখন স্পর্শ ব্যঞ্জন কয়টা হবে? এই তো একটা ঘাপলা। স্পর্শ ব্যঞ্জন কয়টা হবে? এখন দেখেন স্পর্শ ব্যঞ্জন বা এটাকে স্পৃষ্ট ব্যঞ্জনও বলে অনেকে। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন এটা কয়টা? স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন এটা কয়টা? তো স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন এইটা কয়টা? এটা কিন্তু ডিপেন্ড করে, ভালো করে খেয়াল করেন। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন এটা কয়টা? এটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর খেয়াল করেন। মানে এটা সম্পর্কে না একেকজন একেক রকম ইনফরমেশন দিছে। যেমন আমরা এটা সম্পর্কে আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই ২০২০ পর্যন্ত যেটা ছিল সেটাতে পাই ২৫ টা। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই ২০২১ যেটা রচনা করা হয় সেটাতে পাই এটার সংখ্যাটা ২০ টা। আবার এদিক দিয়ে আমি যদি বলি বাংলা একাডেমি, তাহলে বাংলা একাডেমির বইতে এটা ডিরেক্টলি লেখা আছে যে স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে ১৬টা। এখন কথা হচ্ছে ভাই আমরা পরীক্ষায় দিব কয়টা? এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা পরীক্ষায় দিব কয়টা? এটা হচ্ছে মূল কোশ্চেন। এখন দেখেন আমরা পরীক্ষায় দিব কয়টা? ভেরি সিম্পল। আমরা যদি
স্টার চিহ্ন দেই তাহলে এখানে দিব আমরা 1 স্টার, এখানে দিব আমরা 2 স্টার, আর এখানে দিব আমরা 3 স্টার। এবার আপনি বুঝানেন কোনটা আসলে কোনটা দিবেন, সিম্পল হিসাব। যদি পরীক্ষায় 16 থাকে দিস উইল বি দ্য বেস্ট আনসার। 16 যদি না থাকে দেন 20 দাগাতে পারেন আপনি। 20 যদি না থাকে দেন 25 দাগাতে পারেন আপনি। আর যদি তিনটাই থাকে দেন ডেফিনেটলি 16 দাগাবেন। যদি তিনটা না থেকে দুইটা থাকে 25 আর 20, তাহলে অবশ্যই 20 দাগাবেন। আর যদি 20 আর 16 থাকে 16 দাগাবেন। যদি 20 আর 25 থাকে 20 দাগাবেন। শুধু 25 থাকলে 25ই দাগাবেন, কিচ্ছু করার নেই। কথা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। তাইলে ব্যাপারটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কে কোনটা বলছে সেটা একটু বলে দেন, সেটা একটু বলে দিচ্ছি, খেয়াল করেন কে কোনটা বলছে। দেখেন বাংলা সরি ক্লাস 9-10 যে পুরাতন বাংলা ব্যাকরণ বই, তারা কি করছে ক থেকে ম পর্যন্ত এই 25টা কি ধরছে, ক থেকে ম পর্যন্ত এই 25টা হচ্ছে কি বর্গীয় বর্ণ, এটা ধরছে। আর যারা হচ্ছে নতুন বই, নতুন বই কি করছে, নতুন বই বলছে যে আচ্ছা ঠিক আছে 25টা ঠিক আছে, কিন্তু নাসিক্য 5টা বাদ, নাসিক্য 5টাকে তারা বাদ দিছে। তাহলে 25 মাইনাস 25, তাহলে 25 মাইনাস 5 কত থাকলো 20টা। এই জন্য নতুন বইতে 20টা বলছে, আগের বইতে 25টা। এখন আবার বাংলা একাডেমি বলতেছে যে ঠিক আছে নাসিক্য 5টাকে বাদ দিছে 20টা হইছে, কিন্তু এখানে আবার কথা আছে, এই যে চ ছ জ ঝ এটার নাম তো স্পৃষ্ট ব্যঞ্জন না, এটার নাম তো ঘৃষ্ট ব্যঞ্জন। তো যেহেতু এটার নাম ঘৃষ্ট ব্যঞ্জন, সুতরাং এই চারটাও বাদ, সুতরাং এই চারটাও বাদ। এই কারণে আমাদের বাংলা একাডেমি আরো 4টা বাদ দিছে। তাহলে 20 থেকে আরো 4 বাদ, -4। এই হচ্ছে কাহিনী 16টার। কাহিনী কি বুঝছেন? এই হচ্ছে 16টার কাহিনী। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? তাহলে ক বর্গীয় বর্ণ কয়টা, তারপর হচ্ছে সরি ক থেকে ম পর্যন্ত কয়টা আছে, 25টা বর্ণ, ব্যঞ্জন বর্ণ কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ব্যঞ্জন বর্ণ কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, সবাই কি ক্লিয়ার? একটু জানান তো আমাকে, একটু জানান তো আমাকে। আচ্ছা জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভালো, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছেন, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি, ক থেকে ম পর্যন্ত আমাদের আলোচনা শেষ। আমরা এবার ক থেকে ম এর পরের অংশ নিয়ে আলোচনায় যাই। আচ্ছা জর ল ব, এটা নিয়ে আমরা একটু আলোচনায় যাবো এবার। জর ল ব, আসেন আমরা একটা ফ্রেশ পেজ নিয়ে নিই। জর ল ব, ওকে। জ জ র ল ল এবং ব, জর ল ব, এই চারটা নিয়ে আলোচনা করব এখন আমরা। এখন জরলবের যে ব্যাপারটা বুঝতে হবে, এই চারটাকে বলা হয় হচ্ছে, এই চারটাকে বলা হয় হচ্ছে অন্তস্থ বর্ণ। কি বর্ণ বলা হয় বলেন? অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ। তাহলে এবার বলেন অন্তস্থ বর্ণ কয়টা, যদি প্রশ্ন আসে যে অন্তস্থ বর্ণ কয়টা, কারেক্ট আনসার হচ্ছে 4টা। বলেন অন্তস্থ বর্ণ কয়টা? 4টা। অন্তস্থ বর্ণ কয়টা? 4টা। কিন্তু যদি প্রশ্ন করে অন্তস্থ ধ্বনি কয়টা, ভালো করে বুঝেন, যদি প্রশ্ন করে অন্তস্থ ধ্বনি কয়টা, তাহলে কারেক্ট আনসার কয়টা হবে? কারেক্ট আনসার হবে 3টা। কেন 3টা? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ধ্বনির মধ্যে অন্তস্থীয় জকে বাদ দিয়েছিলাম, কারণ অন্তস্থীয় জকে বর্গীয় যদি রিপ্রেজেন্ট করা যায়। এই জন্য অন্তস্থ বর্ণ কয়টা বললে 4টা, অন্তস্থ ধ্বনি কয়টা বললে আমরা দিব 3টা। কথা বুঝতে পারছেন? স্যার বয়ের বিষয়টা বলতেন, এন্ড কোন প্রাণ, দুই বয়ের বিষয়টা বলতেন। আচ্ছা দুই বয়ের বিষয়টা আমরা বলতেছি, এই পর্যন্ত মাত্র তো আসলাম। তাহলে জরলব, তাহলে খেয়াল করেন অন্তস্থ বর্ণ 4টা, অন্তস্থ ধ্বনি হচ্ছে 3টা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আসেন এই যে র, এই র বর্ণের কিন্তু এক্সট্রা একটা, আচ্ছা এই যে র বর্ণটা খেয়াল করেন, এই র বর্ণের কিন্তু এক্সট্রা একটা নাম আছে। এই র বর্ণের নাম হচ্ছে কম্পনজাত বর্ণ। এই র বর্ণের নাম কি বলেন? র বর্ণের নাম হচ্ছে কম্পনজাত বর্ণ, কম্পনজাত বর্ণ। তাহলে বলেন কম্পনজাত বর্ণ কয়টা? একটা। বলেন তো এটাকে কেন কম্পনজাত বর্ণ বলা হয়? কারণ দেখেন, মানে মনে করেন তোমার, আমার, প্রাণ, প্রতি, ঝর্ণা, আপনি রেফ বলেন, র বলেন আর রি বলেন, মানে র উচ্চারণ করতে গেলে এটা কাব্যেই, মাস্ট, কাব্যেই। এবং এই কারণে মানে অল্প হোক বা বেশি হোক এটা কাব্যেই, জিহ্বা কাঁপানো ছাড়া আপনি র উচ্চারণ করতে পারবেন না। এই কারণে রকে বলা হয় কি বলেন? কম্পনজাত বর্ণ। রকে বলা হয় কম্পনজাত বর্ণ। আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যালো আসসালামু আলাইকুম, ক্লাস নিচ্ছি।
আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কম্পনজাত বর্ণ, আশা করি ক্লিয়ার। এবার দেখেন ল, লকে কি বলা হয়? লকে বলা হয় তরল, লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। লকে কি বলা হয় বলেন? লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। বলেন লকে কেন পার্শ্বিক ধ্বনি বলা হয়? ভালো করে খেয়াল করেন। দেখেন ল, ল আমরা যখন ল উচ্চারণ করি, ভালো করে খেয়াল করেন, আমরা যখন ল উচ্চারণ করি, দেখেন মনে করেন এটা মুখের ভেতরটা, মুখের ভেতরটা এটা। তো যখন আপনি মুখের ভেতরটা খুলবেন, কিছু আছে এখানে চেপটা, ওকে এটাই দেখাই, ধরেন এটা জিহ্বা, ওকে। এখন মুখের ভেতরটা যখন আপনি খুলবেন, যখন দেখেন ল, ল তখন কি হয়? উপরের থেকে দ্রুত গতিতে এটা নিচের দিকে ধাবিত হয়, উপর থেকে দ্রুত গতিতে এটা নিচের দিকে ধাবিত হয়। এই যে এটা উপরের থেকে নিচের দিকে ধাবিত হইলো, উপর থেকে ল। এবং এটার কারণে কি হয়? মুখের ভেতরের যে বাতাসটা আছে, এই যে মনে করেন এই যে লয়ের নিচের এই জায়গার যে বাতাসটা আছে মুখের ভেতরে, এই বাতাসটা যখন জিহ্বাটা এখানে পড়ে, তখন কোথায় যায়? জিহ্বার দুই পার্শ্ব দিয়ে বের হয়ে যায়, জিহ্বার দুই পার্শ্ব দিয়ে মুখ থেকে বের হয়ে যায়। এন্ড দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কথা বুঝতে পারছেন? দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। তাহলে ল এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, আর র এটাকে বলা হয় কম্পনজাত বর্ণ বা পার্শ্বিক বর্ণ, সরি এটাকে বলা হয় পার্শ্বিক কম্পনজাত বর্ণ বা পার্শ্বিক কম্পনজাত ধ্বনি, আর ল এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ। আচ্ছা, এইবার আসেন, ভালো করে বুঝেন, এইবার আসেন আহ এই যে র এবং ল, এই দুইটা র এবং ল, এই দুইটাকে একসাথে বলা হয় তরল বর্ণ। এই দুইটাকে একসাথে বলা হয় কি বলেন? তরল বর্ণ। বলেন তরল বর্ণ কয়টা? তরল বর্ণ হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে র এবং একটা ল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কেন এই দুইটাকে তরল বর্ণ বলা হয়? তরল বানানের মধ্যে র আর ল আছে এই জন্য? উত্তর হচ্ছে না। যদি তরল বানানের মধ্যে র এবং ল আছে এই কারণে তরল বর্ণ এটাকে বলা হতো, তাহলে কিন্তু ওই তাহলে কিন্তু কি হইতো? ত বর্ণকে আমরা তরল বর্ণ বলতাম। তো তকে তো আমরা তরল বর্ণ বলি না। কথা বুঝতে পারছেন? ত্বকে তো আমরা তরল বর্ণ বলি না। ঠিক আছে? সেই কারণে তরল বর্ণ যদি বলা হয় তাহলে হচ্ছে দুইটা। র কে বলা হবে কম্পনজাত বর্ণ বা ধ্বনি, কম্পনজাত বর্ণ বা ধ্বনি, কারণ যেহেতু এটা ধ্বনি আছে বর্ণ আছে। আবার ল কেও পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ। আর এটাকে বলা হবে, র এবং ল এই দুটাকে বলা হবে তরল বর্ণ বা তরল ধ্বনি। বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে এই যে বটা, এই বটার কাহিনী কি? এই যে বটা, এই বয়ের কাহিনী কি? এই বয়ের কাহিনী কি? এখন এই বয়ের কাহিনী কি এটা বুঝতে গেলে আপনাকে একটু ইনফরমেশন এক্সট্রা শিখতে হবে। এই যে এখানে আপনারা কিছু পয়েন্ট লিখতেছিলেন না? এখানে আপনারা কিছু পয়েন্ট লিখতেছিলেন না? এই যে এখানে ব্যঞ্জন বর্ণ মানে ব্যঞ্জন বর্ণ, তারপর এখানে আবার চলে আসেন, এখানে কিছু পয়েন্ট আবার লিখতে হবে। আচ্ছা, এখানে আবার কিছু পয়েন্ট লিখতে হবে। আসেন, কত নম্বর পয়েন্ট এটা? 5। আচ্ছা, 6 নম্বর। 6 নম্বরে কিছু পয়েন্ট লিখতে হবে। লিখেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, ব্যঞ্জন বর্ণের রূপকে সংক্ষিপ্ত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলুন তো? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? অনেকেই বলবে ফলা। নো, এটা চেঞ্জ হয়েছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। ওকে, আগে এটা ফলা ছিল, বাট বর্তমানে এটাকে বলা হয় অনুবর্ণ। এখন যদি প্রশ্ন করে অনুবর্ণ কত প্রকার, ওকে, অনুবর্ণকে আবার ভাগ করা যায় 3 ভাগে। অনুবর্ণ এটা আবার 3 ভাগে ভাগ করা যায়। ওকে, 3 ভাগে বিভক্ত অনুবর্ণ। ঠিক আছে, 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত কি? একটা হচ্ছে একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে ফলা। ফলা মানে কি? ফলা হচ্ছে ওই যে আগের 6টা ফলা, আগের 6টা কি কি? 6টা হচ্ছে মফলা, জফলা, লফলা, রফলা, বফলা, লফলা, এই 6টা। ঠিক আছে? না, আচ্ছা, ল তো 2টা লিখছি, একটা ল কাটা যাবে, এটা হচ্ছে ন। হ্যাঁ, মফলা, জফলা, নফলা, রফলা, বফলা, লফলা, এই 6টা হচ্ছে ফলা। ফলা হচ্ছে 6টা। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটাকে বলা হয় রেফ। এটাকে বলা হয় রেফ। তো রেফ কি? এটা তো ডিরেক্ট আমরা ইয়াতে ব্যবহার করি। এটার নাম হচ্ছে রেফ। আর আরেকটা যেটা, এটার নাম হচ্ছে সংক্ষিপ্ত ব্যঞ্জন। এটার নাম হচ্ছে সংক্ষিপ্ত ব্যঞ্জন। সংক্ষিপ্ত ব্যঞ্জন জিনিসটা কি? সংক্ষিপ্ত ব্যঞ্জন জিনিসটা হচ্ছে আহ নতুন বইতে এরকম বলা হয়েছে যে এই যে আমরা মূর্ধন্য ষ এটা লিখি হচ্ছে পরিপূর্ণ রূপ। মূর্ধন্য ষ এর পরিপূর্ণ রূপটা কি? মূর্ধন্য ষ এর পরিপূর্ণ রূপটা হচ্ছে এরকম, তাই না? এরকম। কিন্তু যখন আমরা বাষ্প লিখি, বাষ্প, তখন দেখবেন বাষ্প বানানে না মূর্ধন্য ষ লেখা হয় এভাবে। মূর্ধন্য ষ লেখা হয় মানে এইভাবে, এই যে এইভাবে লেখা হয় বাষ্প। তাহলে মূর্ধন্য ষ এটা কি? এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ঠিক সেম মনে করেন দন্তস্ব যখন আমরা লিখবো তখন কিন্তু দন্তস্ব লিখি এভাবে, এটা হচ্ছে দন্তস্ব। কিন্তু যখন আমরা লিখি যে
মনে করেন যে প্রস্ফুটিত বা কক্সবাজার, সরি, যেমন মনে করেন যদি বলি যে বায়োস্কোপ, এই যে অর্থাৎ দন্তস্বটা মানে আছে, তো তখন দেখবেন দন্তস্বর বানানটা না এভাবে লেখা হয়, বানানটা এভাবে লেখা হয়, দন্তস্বটা এভাবে লেখা হয়, এই যে বায়োস্কোপ, ঠিক আছে, দন্তস্বটা এভাবে লেখা হয়। তো আলটিমেটলি তাহলে এই যে মানে যেটা আমি বুঝাতে চাচ্ছি, এই যে এরকম লেখা হয়। আবার বাষ্পবানানে মানে মনে করেন যে বাষ্পবানানে শুধু মূর্ধন্যস্বরটা এভাবে লেখা হয়। তো এরকম অনেক কিছু আছে যেটা পরিবর্তন হয়েছে, যেমন মানে পরিবর্তন মানে সংক্ষিপ্ত রূপটা আছে, যেমন এই যে উমো, উমোটা আমরা যখন পরিপূর্ণ লিখি তখন এরকম, কিন্তু আমরা যখন লিখি সর্বাঙ্গীন তখন কি লিখি, তখন কিন্তু এই যে শুধু এইটুক দেই, সর্বাঙ্গীন উমোর এইটুক দেই, শুধু এই এইটার মধ্যে আমরা এইভাবে লিখি না, এই যে এইটুক সর্বাঙ্গীন, এই যে এইটুক দেই না, তো এইটাকে আমরা বলতেছি কি সংক্ষিপ্ত ব্যঞ্জন। আমরা যেমন এই যে যেমন এই যে মনে করেন নফলা, যেটা এই নফলা চিহ্ন বানানে আমরা যেটা বলতেছি চিহ্ন, এই যে এটাকে আমরা বলতেছি কি নফলা, তার মানে এইটুক কি, তার মানে এইটুক হচ্ছে দন্তন্বয়ের চিহ্ন, দন্তন্বয়ের মানে সংক্ষিপ্ত রূপ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সংক্ষিপ্ত রূপ নামে বা সংক্ষিপ্ত ব্যঞ্জন নামে একটা আনা হয়েছে। তো সংক্ষিপ্ত ব্যঞ্জন নামে হচ্ছে একটা আনা হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন তাহলে যদি প্রশ্ন করা হয় অনুবর্ণ কয়টা, ভালো করে খেয়াল করেন। অনুবর্ণ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণ কয় প্রকার? অনুবর্ণ আবার ৩ প্রকার। একটা হচ্ছে ফলা, একটা রেফ, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত ব্যঞ্জন। আর ফলা কয়টা? ফলা হচ্ছে ৬টা। এখন ৬টা ফলা এটা কিভাবে মনে রাখবো? এটা ভাই এক একজন এক এক ভাবে মনে রাখে। কেউ মনে রাখে মজার লবণ, কেউ মনে রাখে যমুনার বল, কেউ মনে রাখে মনে রবে জল, কেউ বলে রাখে মনে বড় জ্বালা। এক একজন এক এক ভাবে মনে রাখে। আপনার যেটা মন চায় আপনি সেভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? আমি যদি বলি মনে রবে জল বা মজার লবণ, ঠিক আছে, মজার লবণ, ঠিক আছে, মজার লবণ, তাহলে সেটা হচ্ছে ফলা। বা অনেকে বলে যৌবনে মরলো এটাও এখানে ৬টা আছে, যৌবনে মরলো। এই যে দেখেন যৌবনে মরলো, যৌবনে মরলো, মানে এক একজন এক একভাবে মনে রাখে। এটা এটা আপনি আপনার মতো করে টেকনিক বানায় আপনি মনে রাখতে পারেন। মজার লবণ এটা একটু বেশি কমন, এই জন্য এটা দেখাইলাম। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ভাই সংক্ষিপ্ত ব্যঞ্জনটা আরেকবার বলেন। আহ আচ্ছা, সংক্ষিপ্ত ব্যঞ্জনের ব্যাপারটা হচ্ছে মানে অনেক সময় ব্যঞ্জন বর্ণ আমরা সংক্ষেপে লিখি না, সেটা হচ্ছে সংক্ষিপ্ত ব্যঞ্জন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দেখেন চিহ্ন বানানটা আমরা যে লিখি, চিহ্ন বানানটা আমরা এভাবে লিখি না। তো এটা কি অ্যাকচুয়ালি? এটা তো অ্যাকচুয়ালি এই যে হয়ের পর একটা ন, তাই না? হয়ের পর একটা ন আছে, দন্ত মূর্ধন্য। এটা কি হয়ের পর একটা মূর্ধন্য। তো এই মূর্ধন্যটাকে আমরা কিভাবে লিখছি? এভাবে লিখছি, এই যেভাবে লিখছি, ঠিক আছে? তো এটা তো বুঝতে হবে, এটা হচ্ছে মানে সংক্ষিপ্ত ব্যঞ্জন। আবার দেখেন এই যে মূর্ধন্য স, দন্ত স, তারপর হচ্ছে অনেক সময় দন্ত সেভাবে লেখেন না, বলেন তো এটাকেও দন্ত শিশু লেখেন না, সবসময় কি এটা রফলা? বলেন এটা কি সবসময় রফলা? অনেক সময় তো এটাকে আপনি আহ দন্ত শিশুও কাজ করেন। যেমন দেখেন আমি যদি বলি বাক্স, তাহলে বাক্স বানানটা আপনারা খেয়াল করেন তো, বাক্স বানানটা এইভাবে লিখছেন না? হ্যাঁ, বাক্স বানানটা এইভাবে লিখছেন না? তাহলে মানে বইয়ের মধ্যে লেখা দেখেন না? তাহলে এই যে এটা হচ্ছে রফলা বলতেছেন। আমি যদি এটা বড় করে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে? দন্তস্ব হয়ে যাচ্ছে। তাহলে এটা কি দন্তস্বর একটা রূপ না? এটা কি দন্তস্বর একটা রূপ না? তাহলে দন্তস্বর একটা সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, সংক্ষিপ্ত ব্যঞ্জন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। হ্যাঁ, এখন যদি প্রশ্নে দেখেন যে অনুবর্ণ লেখা নাই তাহলে ফলা থাকলে ফলাই দিবেন। কিন্তু ফলা যদি লেখা থাকে আবার অনুবর্ণ লেখা থাকে তাহলে সেক্ষেত্রে অনুবর্ণ দিতে হবে। বুঝতে পারছেন? অনুবর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে অনুবর্ণ দিতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাইয়া তরল বর্ণকে কেন তরল নাম দেওয়া হয়েছে? ভেরি গুড কোশ্চেন, ভালো একটা কোশ্চেন করছে। দেখেন তরল বর্ণকে কেন তরল নাম দেওয়া হইলো? কারণ এই র এবং ল এই দুইটা বর্ণ আপনি প্রলম্বিত করে টানে টেনে পড়তে পারবেন। যেমন দেখেন আমি যদি বলি চানাচুর, আমি টেনে পড়তে পারতেছি। আপনি কি বলবেন শাক, এটাকে আপনি টেনে পড়তে পারবেন? শাক, 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 মানে ক ক ক ক ক ক ক বলা যাবে না। শাক, থেমে যেতে হবে। তারপর হচ্ছে মনে করেন শাক, থেমে যেতে হবে। গতে থেমে যেতে হবে, ঘতে থেমে যেতে হবে। শুধু র এবং লয় দুইটা বর্ণকে আপনি টেনে পড়তে পারবেন। দেখেন চানাচুর টেনে পড়া যায়। অথবা দেখেন ল কোথায় টেনে পড়া যায়? যেমন দেখেন আপনারা যে বিশ্বকাপ দেখছেন, বিশ্বকাপের সময় দেখবেন কমেন্টেটররা যখন পড়ে বা কমেন্টেটররা যখন কমেন্ট করে তখন বলেন এরকম মেসি টু ফার্নান্ডেজ, ফার্নান্ডেজ টু মেসি এন্ড মেসি টু ডিয়েগো এন্ড গোল। ল বলে টান দিচ্ছে গোল, ল ল ল ল ল, ঠিক আছে? সো এই যে ল এবং র এই দুটি বর্ণকে টেনে পড়া যায় বিধায় এটাকে বলা হয় তরল বর্ণ। অর্থাৎ উচ্চারণটা সহজ, তরল, পানির মতো। বুঝতে পারছেন? সংক্ষিপ্ত ব্যঞ্জন তো ফলার মতোই। জি ভাই, ফলার মতোই তো, ফলার মতোই তো বলতেছি, আমি তো বলি নাই ফলার মতো না। ব্যাপারটা হচ্ছে
সংক্ষিপ্ত ব্যঞ্জনটা তো ফলার মতোই, ফলারই একটা রূপ হচ্ছে সংক্ষিপ্ত ব্যঞ্জন। আমি কি বললাম, ফলার একটা রূপই হচ্ছে কি সংক্ষিপ্ত ব্যঞ্জন। এই যে ম ফলা জফলা রফলা লফলা এগুলো যে ফলা, এই ফলার একটা রূপই হচ্ছে কি সংক্ষিপ্ত ব্যঞ্জন। মানে জাস্ট নতুন বইতে এটা আলাদা করে দিছে এই আর কি, বুঝতে পারছেন? কিন্তু এখন এখন তাহলে আবার বললেন না ভাই, তাহলে এই যে দন্ত স এটাও তো একটা মানে ইয়ে আছে, মানে এই যে দন্ত স এটাকেও কি তাহলে আমি ফলা বলতে পারবো? উত্তর হচ্ছে না। ফলা বললে এই ৬টা হবে। এই ৬টার বাইরে অন্যগুলাকে আপনি সংক্ষিপ্ত ব্যঞ্জন বলবেন। এই ৬টার বাইরে বাকিগুলাকে আপনি সংক্ষিপ্ত ব্যঞ্জন বলবেন। কথাটা কি বুঝতে পারছেন? এখন মনে করেন এই যে ব সংক্ষিপ্ত ব্যঞ্জন আমি লিখতে গেলে ব এভাবে আসবে। তো ফলাও তো এইভাবে লিখতে হয়। এই যে দন্তন্য, দন্তন্য যখন ফলা হয় তো তখন দন্তন্যটা কি এভাবে লিখতে হয় অথবা দন্তন্য এভাবে লিখতে হয়। তাই না? তো অ্যাকচুয়ালি এইটাকে আপনি যদি প্রশ্ন করে যে এটা কি? এটাকে আপনি দিবেন ফলা। হ্যাঁ, যদি অপশনে ফলা না থাকে সেক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত ব্যঞ্জন দিবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি দন্তস্বরটা দিয়ে আসে তাহলে এটাকে আপনি দিবেন সংক্ষিপ্ত ব্যঞ্জন। কিন্তু সংক্ষিপ্ত ব্যঞ্জন না থাকলে তখন আপনি দিবেন হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। কিন্তু এটাকে আবার ফলা দেওয়া যাবে না। আচ্ছা, মমতাজ আপু বলছে স্যার ল কেন পার্শ্বিক বর্ণ, এটা আরেকবার বলেন। ভাই দেখেন, ল আপনি যখন ল উচ্চারণ করবেন, এই যে দেখেন ল, ল উচ্চারণ করার সময় জিহ্বার উপরের থেকে দ্রুত গতিতে নিচের দিকে ধাবিত হয়। দেখেন ল, ল। তো জিহ্বা যখন উপর থেকে দ্রুত গতিতে নিচের দিকে ধাবিত হয়, নিচের দিকে ধাবিত হয়, তখন জিহ্বার এই নিচের অংশের যে বাতাসটা, এই বাতাসটা কোথায় যাবে? এই বাতাসটা জিহ্বার দুই পার্শ্ব দিয়ে বের হয়ে যায়, দুই পার্শ্ব দিয়ে বের হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপর আসেন তাহলে জড়লব। এখন প্রশ্ন হচ্ছে এই ব পড়াইতে গিয়া আমরা এত কিছুর মধ্যে ঢুকে গেছি, এই ব পড়াইতে গিয়া তাহলে চলেন এই বয়ের কাহিনীটা কি এবার একটু দেখি। এখন কথা হচ্ছে ভাই, প ফ ব ওখানেও তো একটা ব আছে, আবার জড়লব এখানেও একটা ব আছে, তাহলে দুইটা বয়ের ডিফারেন্সটা কি? দুইটা বয়ের এইবার আসেন এই দুইটা বয়ের ডিফারেন্স। একটা হচ্ছে প ফ ব, যেটাকে আমরা বলবো বর্গীয় ব। প ফ এর যে ব, সেই বটাকে আমরা কি ব বলবো? আমরা বলবো বর্গীয় ব। ঠিক আছে, বর্গীয় ব। আর আরেকটা হচ্ছে ফলার ব। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফলার ব। একটা হচ্ছে প ফ ব, আরেকটা হচ্ছে ফলার ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? একটা হচ্ছে প ফ এর ব, প ফ ব ভ এর ব, আর একটা হচ্ছে ফলার ব। এবার আসেন বর্গীয় বর্ণের যে ব, এই বটাকে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে উচ্চারণ সুস্পষ্ট। উচ্চারণটা কি বলেন? এটার উচ্চারণটা হচ্ছে একদম সুস্পষ্ট, একদম সুস্পষ্ট এটার উচ্চারণটা। যেমন যেমন দেখেন, আমি যদি বলি আব্বা, আমি যদি বলি আব্বা, ডিব্বা, তিব্বত, মোহাব্বত, তাহলে খেয়াল করেন আব্বা, ডিব্বা, তিব্বত, মোহাব্বত, ঠিক আছে, মোহাব্বত, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে বর্গীয় ব। আর ফলার ব যেটা, এই ফলার বয়ের ব্যাপারটা হচ্ছে এটার উচ্চারণটা ক্ষীণ। এর উচ্চারণটা কি বলেন? এটার উচ্চারণটা হচ্ছে ক্ষীণ। এটার উচ্চারণটা হচ্ছে কি বলেন? উচ্চারণটা ক্ষীণ। যেমন আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন স্বাধীনতা, আপনি খেয়াল করেন ব ফলা আছে কিন্তু ব ফলার উচ্চারণটা আপনি করতেছেন না। আচ্ছা আপনি কি বলেন? স্বাধীনতা বলেন না, আপনি বলেন স্বাধীনতা। আবার দেখেন শ্বশুর, এই যে শ্বশুর বানানের নিচে ব ফলা আছে, আপনি কি বলেন? শ্বশুর বলেন না, আপনি বলেন শ্বশুর। আবার দেখেন স্বামী, স্বামী বানানের নিচে ব ফলা আছে, আপনি কি বলেন? স্বামী বলেন না। স্বদেশ, আপনি কি বলেন? স্বদেশ বলেন না, আপনি বলেন স্বদেশ। মানে এইটার বফলার উচ্চারণটা কি? ক্ষীণ। আর এইটার বফলার উচ্চারণটা কি বলেন? সুস্পষ্ট। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে এটার বফলা বর্গীয় ব যেটা, এই বফলার বর্গীয় বয়ের উচ্চারণটা সুস্পষ্ট, কিন্তু ফলার বয়ের যে বটা সেই বয়ের উচ্চারণটা ক্ষীণ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে তাহলে এবার আমার একটা প্রশ্ন আছে, ভালো করে বুঝছেন প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে আমরা বলছি অন্তস্থ বর্ণ 4টা। ভাই এটাকে বর্ণ কেন বলা হয়? কারণ লিখিত রূপ আছে। আর অন্তস্থ ধ্বনি 3টা। কেন 3টা বলছি? কারণ অন্তস্থীয় জ এটার উচ্চারণ নাই, এটাকে বর্গীয় যদি রিপ্রেজেন্ট করা যায়। বুঝছেন প্রশ্নটা? অন্তস্থীয় জকে বর্গীয় যদি রিপ্রেজেন্ট করা যায়, অন্তস্থীয় জের উচ্চারণ নাই, তাহলে অন্তস্থীয় জের উচ্চারণ নাই বিধায় আমরা বলতেছি অন্তস্থ ধ্বনি 3টা। কিন্তু এখন দেখেন র ল ব, এই বয়েরও তো উচ্চারণ নাই। আপনি তো এই ব যেটা ফলার ব যেটা, এটা তো ফলার ব, তাহলে ফলার বয়ের তো উচ্চারণ নাই। দেখেন এই যে স্বাধীনতা, শ্বশুর, স্বামী, স্বদেশ, এই বয়ের তো উচ্চারণ নাই। তাহলে লজিক্যালি তো এই বটাও বাদ দেওয়ার কথা, অর্থাৎ অন্তস্থ ধ্বনি তো 2টা হওয়ার কথা, কিন্তু 3টা কেন? আর যদি এটা 3টা হয়, এটাই এটাই যদি কারেক্ট হয়, তাহলে তো এই বয়ের উচ্চারণ থাকার কথা, কিন্তু এই বয়ের উচ্চারণ তো হচ্ছে না, পাচ্ছি না তো। কাহিনীটা কি আসলে? এবার আসেন কাহিনী বুঝাই। কাহিনী হচ্ছে আসলে এই বয়ের উচ্চারণ যে একবারেই নাই ব্যাপারটা এরকম না, আছে। এই বয়ের উচ্চারণটা হচ্ছে, দেখেন আমি কিন্তু একবার বলিনি উচ্চারণ নাই, বলছি উচ্চারণটা হচ্ছে ক্ষীণ। এবং এই বয়ের উচ্চারণটা কি বলেন? এই বয়ের উচ্চারণটা হচ্ছে
এই বয়ের উচ্চারণটা হচ্ছে এই ক্ষীণ এবং ক্ষীণ যে উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে ওয়া। উচ্চারণটা কি বলেন? ইংরেজিতে হচ্ছে WA বা W, আর এটা হচ্ছে বাংলা যদি বলি ওয়া এর মতো উচ্চারণ, ওয়া। আপনি খেয়াল করে দেখেন, আমরা যেটাকে বলি স্বাধীনতা, ইন্ডিয়ানরা সংস্কৃত ভাষা থেকে সরাসরি ওদের ভাষাটা আসছে, সো ওরা কিন্তু এটাকে বলে স্বাধীনতা। আমরা বলি যেটাকে স্বদেশ, ওরা বলে স্বদেশ। আমরা বলি স্বাদ, ওরা বলে স্বাদ। আমরা বলি হচ্ছে স্বামী, ওরা বলে স্বামী। ইভেন এখনো বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে স্বামীকে কিন্তু গ্রাম্য মহিলারা স্বামী বলে ডাকে। আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটা পড়েন, পদ্মা নদীর মাঝি উপন্যাসের মধ্যে এরকম একটা লাইন আছে, কবির মাঝিকে মালা বলতেছিল, স্বামী তুমি আইসো, স্বামী তুমি আইসো। তাহলে স্বামী ওয়ার্ডটা কোথা থেকে আসছে? এই যে বফলার উচ্চারণটা আসছে। কথা বুঝতে পারছেন? তার মানে এই বফলার উচ্চারণটা যে একদমই নাই ব্যাপারটা এরকম না, আছে, ক্ষীণ, ওয়া। তো সেটা সংস্কৃত ভাষায় বেশি উচ্চারণ হতো, বাংলায় আমরা খুব একটা প্রচার ওইভাবে করি না। দ্যাট ইজ ওয়াই, এই কারণে আমরা বলছি যে অন্তস্থ ধ্বনি তিনটা, কারণ এটার উচ্চারণ আছে, একবারে যে নাই তা না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে স্যার কোন ব কোন প্রাণ হবে? প্রথম কথা হচ্ছে এই ব, এটার তো উচ্চারণে মানে দুইটাই কিন্তু মানে এই ব উচ্চারণে তো আপনি অল্প প্রাণ বা মহাপ্রাণ কোনোটার মধ্যেই ফেলতে পারবেন না, কারণ এই বয়ের তো উচ্চারণ নাই বলতে গেলে, বুঝেন নাই? ক্ষীণ উচ্চারণ নাই বলতে গেলে। আর প ফ বয়ের যে ব, ওটা তো অল্প প্রাণ। প ফ ব, ব কি? ঘোষ অল্প প্রাণ। কথা বুঝতে পারছেন? ঘোষ অল্প প্রাণ। ওকে, ব আলাদা বর্ণ দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে না, এই জন্য কি ব একটি বর্ণ? ব আলাদা বর্ণ দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে না, এই জন্য কি ব একটি বর্ণ? কেন, ব বর্ণকে তো আলাদা অন্য কোনো বর্ণ দিয়ে প্রতিস্থাপন করা যায় না। প্লাস মানে এখন এইখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া তো আমাদের যে দুইটা ব আছে, তাহলে মোট যখন বর্ণ আমরা কাউন্ট করি, তাহলে আমরা অন্তস্থ বর্ণ, সরি, আমরা যখন মোট বর্ণ কাউন্ট করি তখন আমরা ব্যঞ্জন বর্ণ 39টা কেন বলি? আমাদের যদি এই ব থাকে তাহলে আমরা 40টা কেন বলি না? কারণ ভাই একটু বুঝেন, বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে লিখিত রূপ। বলেন, বর্ণ মানে কি? বর্ণ মানে লিখিত রূপ। বর্ণ মানে লিখিত রূপ। এখন ভাই প ফ ব এর যে ব মানে বর্গীয় ব, সেই বর্গীয় বয়ের রূপটা কেমন বলেন তো? বর্গীয় বয়ের রূপটা কেমন? বর্গীয় বয়ের রূপটা কি এরকম না? বর্গীয় বয়ের রূপটা তো এরকম। এখন ফলার যে ব, এখন ফলার বয়ের রূপটাও কি, ফলার বয়ের রূপটা কি এরকমই তো নাকি? নাকি ফলার বয়ের রূপটা এরকম? বলেন, মানে এই তিন কোণা ইয়াটা কি এরকম? ফলার বয়ের বটা কি এরকম? বলেন, এরকম? অথবা ফলার বয়ের এটা কি এরকম যে এরকম আসবে এরকম? না, তা তো না। মানে এইটাও তো এই ব আর এই ব দুইটার রূপ তো সেম, দেখতে সেম, লিখিত রূপ সেম। এই কারণে লিখিত রূপ এক থাকায় আমরা দুইটার মধ্যে একটাকে কাউন্ট করি, এই বটাকে আমরা কাউন্ট করি না, বাট এটার অস্তিত্ব আছে। বুঝতে পারছেন? ভাইয়া যদি 3টি ও 4টি দুটোই উত্তরে থাকে তাহলে কি দিব? মানে আমি বুঝি নাই, 3টি ও 4টি কিসের? কোন প্রশ্নের উত্তরে 3টি ও 4টি দুটোই থাকলে কি দিবেন? আমি বুঝি নাই। কোন প্রশ্নের উত্তরে 3টি ও 4টি দুটোই থাকে? আমি বুঝি নাই প্রশ্নটা। অন্তস্থ বর্ণ থাকলে 4টা দিবেন, অন্তস্থ ধ্বনি থাকলে 3টা দিবেন, সহজ কথা, শেষ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। প ফ ব ভ এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর আসেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই 4টা নিয়ে আলোচনা করি। তালব্য স, মূর্ধন্য স, অন্তস্থ বর্ণ কয়টা? অন্তস্থ বর্ণ 4টা দিবেন, অন্তস্থ বর্ণ 4টা দিবেন, অন্তস্থ ধ্বনি বললে 3টা দিবেন। এবার আসেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই 4টাকে বলা হয় একসাথে, এই 4টাকে বলা হয় একসাথে উষ্ম বর্ণ। কি বর্ণ বলা হয়? উষ্ম বর্ণ। তাহলে বলেন উষ্ম বর্ণ কয়টা? উষ্ম বর্ণ হচ্ছে 4টা। আচ্ছা, যদি বলা হয় উষ্ম ধ্বনি কয়টা, তাহলে কয়টা হবে? উষ্ম ধ্বনি কয়টা যদি বলা হয় তাহলে কারেক্ট আনসার হবে 3টা। কেন 3টা? উষ্ম ধ্বনি, কারণ এই যে মূর্ধন্য স, এটা কিন্তু আমরা ধ্বনি হিসেবে কাউন্ট করি না, এটাকে তো আমরা শুধু বর্ণ হিসেবে কাউন্ট করি। তাহলে উষ্ম ধ্বনি বললে 3টা, আর উষ্ম বর্ণ বললে 4টা। উষ্ম বর্ণ 4টা, উষ্ম বর্ণ হচ্ছে 3টা। ভাইয়া ক্লাসের সাথে বইয়ের বই মানে ক্লাসের সাথে বইয়ের প্রত্যেক জিনিস ক্লিয়ার, এই কোর্সটা জমতেছে বেশ। আচ্ছা যাক, ভালো করে বুঝতেছেন কিনা এটা হচ্ছে কথা। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। অন্তস্থ বর্ণ 4টা, অন্তস্থ ধ্বনি 3টা, গুড। এবার আসেন
তাহলে উষ্ম বর্ণ 4টা, উষ্ম ধ্বনি 3টা। আচ্ছা, এই যে উষ্ম বর্ণ 4টা, উষ্ম ধ্বনি 3টা, এখন এটাকে উষ্ম বর্ণ কেন বলা হয় একটু চিন্তা করেন তো, কেন এটাকে উষ্ম বর্ণ বলা হয়? উষ্ম বর্ণ কেন বলা হয়? উষ্ম কথাটার মানে কি? এটা কিন্তু একটা পরীক্ষা আসছিল। এই যে উষ্ম কথাটার মানে কি? উষ্ম শব্দের অর্থ কি? উষ্ম শব্দের অর্থ হচ্ছে শ্বাস। উষ্ম শব্দের অর্থ কি? শ্বাস। শ্বাস, ঠিক আছে? বাতাস, শহীদ, শ্বাস বেরোয়, শ্বাস। এবং এই শ্বাসটা কেমন শ্বাস? গরম শ্বাস। খেয়াল করেন, শহীদ, গরম বাতাস, হরিণ, গরম বাতাস, হলুদ, গরম বাতাস, মুখ থেকে গরম বাতাস বেরোবে, হলুদ, হরিণ, শহীদ, সাকিব, বুঝতে পারছেন? বাতাস মানে মুখ থেকে গরম বাতাস বেরোবে, দ্যাট ইজ ভাই এদেরকে বলা হয় উষ্ম বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? উষ্ম বর্ণ কয়টা যদি প্রশ্ন করা হয়, তাহলে উষ্ম বর্ণ দিবেন হচ্ছে কয়টা? উষ্ম বর্ণ দিবেন হচ্ছে 4টা। আর উষ্ম ধ্বনি কয়টা বললে প্রশ্ন উত্তর দিবেন হচ্ছে, উষ্ম ধ্বনি কয়টা বললে দিবেন 3টা। আচ্ছা, এখন আসেন প্যাচ কোথায় দেখেন। প্যাচটা হচ্ছে যদি প্রশ্ন করা হয় তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্ত স, এই তিনটা আবার আলাদা হয়ে গেছে। আলাদা কি ভাই? যদি প্রশ্ন করা হয় যে শীষ বর্ণ কয়টা, যদি প্রশ্ন করা হয় শীষ বর্ণ কয়টা, তো কারেক্ট আনসার হচ্ছে শীষ বর্ণ হবে 3টা। শীষ বর্ণ কয়টা হবে? শীষ বর্ণ হবে 3টা। কোন 3টা? এই যে তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্ত স, এই 3টাকে বলা শীষ বর্ণ। আমি অনেক বইতে দেখছি এরকম লেখা আছে উষ্ম বর্ণের অপর নাম শীষ বর্ণ। 100% ভুল। উষ্ম বর্ণের অপর নাম শীষ বর্ণ না। উষ্ম বর্ণ আর শীষ বর্ণ আলাদা। উষ্ম বর্ণ মানে হচ্ছে যেটা থেকে মুখ থেকে গরম বাতাস বের হয়। আর শীষ বর্ণ মানে হচ্ছে যেটা উচ্চারণ করার সময় বাতাস তীক্ষ্ণভাবে বের হয়ে যায়। এই যে আমরা যখন শীষ দিই তখন বাতাস তীক্ষ্ণভাবে বের হয়ে যায়। ঠিক সেম ভাবে উষ্ম বর্ণ মানে এই তালব্য, মূর্ধন্য ষ, দন্ত স উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস তীক্ষ্ণভাবে বের হয়ে যায়। যেমন দেখেন সাকিব, বাঁশি, মানুষ, শহীদ, ষাঁড়, বাতাস তীক্ষ্ণভাবে বেরোচ্ছে। কিন্তু হ উচ্চারণ করার সময় বাতাস কি তীক্ষ্ণভাবে বের হয়? দেখেন বাহ, উহ, হলুদ, হরিণ, হচ্ছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে শব্দ, এই মানে মোট কথা হচ্ছে উষ্ম বর্ণের একটা অংশ হচ্ছে শীষ বর্ণ। উষ্ম বর্ণের অপর নাম শীষ বর্ণ এটা বলা যাবে না। উষ্ম বর্ণের একটা অংশ হচ্ছে শীষ বর্ণ, ঠিক আছে? তাহলে এবার দেখেন উষ্ম বর্ণ 4টা, উষ্ম ধ্বনি 3টা, কিন্তু যদি বলে শীষ বর্ণ 3টা, শীষ ধ্বনি কয়টা? যদি প্রশ্ন করা হয় শীষ ধ্বনি কয়টা, কি দিবেন? শীষ ধ্বনি কয়টা দিবেন? শীষ ধ্বনি হচ্ছে 2টা। শীষ ধ্বনি কয়টা? শীষ ধ্বনি 2টা। 2টা কেন? এই যে এটা বাদ, বাকি 2টা, বাকি 2টা হচ্ছে শীষ ধ্বনি। এখন মনে রাখবেন এই যে শীষ ধ্বনিগুলো এদের উচ্চারণ কেমন? এদের উচ্চারণ হচ্ছে অঘোষ অল্প প্রাণ। এদের উচ্চারণ হচ্ছে মনে রাখবেন অঘোষ অল্প প্রাণ। শীষ ধ্বনির উচ্চারণগুলো কেমন? অঘোষ অল্প প্রাণ। আর এই যে হ বর্ণটা, এই হ বর্ণটার উচ্চারণ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। হ বর্ণটার উচ্চারণ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। কথা কি বুঝতে পারছেন? হ বর্ণের উচ্চারণ ঘোষ মহাপ্রাণ। তবে হ বর্ণের উচ্চারণ ঘোষ মহাপ্রাণ এটা ঠিক আছে, বাট তবে হ বর্ণের একটা ব্যতিক্রম শব্দ আছে, একটা আছে ব্যতিক্রম শব্দ, একটা। এবং সেটা কি? সেটা হচ্ছে হয়। সেটা হচ্ছে হয়। এবং এই হয়ের উচ্চারণটা কি? হয়ের উচ্চারণটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ। হয়ের উচ্চারণ হচ্ছে অঘোষ অল্প প্রাণ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ভালো করে জিনিসটা বুঝেন, ভালো করে জিনিসটা বুঝেন। হ বর্ণের উচ্চারণ ঘোষ মহাপ্রাণ, কিন্তু হ বর্ণের একটা শব্দ আছে যার উচ্চারণ হচ্ছে হয়, এটার উচ্চারণ হচ্ছে অঘোষ অল্প প্রাণ। আপনি নিজে চেষ্টা করে দেখেন, উচ্চারণ করে দেখেন, মুখের সামনে হাতটা এভাবে ধরে দেখেন, দেখবেন একমাত্র যেমন হ দিয়ে যতগুলো উচ্চারণ করবেন মুখ থেকে দেখবেন বাতাস বেশি বেরোবে। হলুদ, হরিণ, শহীদ, মুখ থেকে বাতাস বেশি বেরোবে। কিন্তু দেখেন সে আমার ছোট ভাই হয়, হয়, বাতাস নাই। একমাত্র হ বর্ণের মানে এই হয়ের উচ্চারণটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ, কিন্তু হয় ছাড়া বাকি সব সময় হ বর্ণের উচ্চারণ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে মোট কথা হচ্ছে উষ্ম বর্ণ 4টা, উষ্ম ধ্বনি 3টা। উষ্ম শব্দের অর্থ হচ্ছে শ্বাস, আর উষ্ম বর্ণ দ্বারা বোঝায় গরম বাতাস। তো উষ্ম বর্ণের একটা অংশ হচ্ছে শীষ বর্ণ। শীষ বর্ণ 3টা, শীষ ধ্বনি 2টা। আর শীষ ধ্বনিগুলোর উচ্চারণ হচ্ছে অঘোষ অল্প প্রাণ। আর হ বর্ণের উচ্চারণ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, তবে একটা ব্যতিক্রম আছে, সেটার নাম হচ্ছে হয়। ওকে ফাইন, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে আমরা। এরপরে আসেন, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকি, এরপরে দেখেন এ পর্যন্ত আমাদের শেষ। আচ্ছা, এবার আসেন এরপরে কি আছে? ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। জাস্ট এই দুইটার একটা নামই মনে রাখবেন, সেটা হচ্ছে এই দুইটার নাম হচ্ছে তাড়নজাত বর্ণ। এই দুইটার নাম কি বলেন? তাড়নজাত বর্ণ। এই দুইটার নাম হচ্ছে তাড়নজাত বর্ণ। তাড়নজাত বর্ণ। তাহলে বলেন তাড়নজাত বর্ণ কয়টা? তাড়নজাত বর্ণ হচ্ছে 2টা। তাড়নজাত বর্ণ কয়টা? 2টা। 2টা কি কি? পাহাড়। এই যে তাড়নজাত বর্ণ কি? এই যে এখান থেকে আসবে পাহাড়, আষাঢ়। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া আষাঢ় এভাবে বলার দরকার কি? নরমাল বললেই তো হয় আষাঢ়। মানে আমি কেন ডয়বিন্দু র, ঢয়বিন্দু র কে আমি এই রয় দিয়ে প্রতিস্থাপন করতেছি না? ওকে, কেন করতেছেন না? কারণ ঢয়বিন্দুর উচ্চারণটা এখান থেকে হয়, পাহাড়, আষাঢ় এখান থেকে।
আর আপনি যদি এই র এর উচ্চারণ করেন এখান থেকে হবে না, এটার উচ্চারণ হবে আষাঢ় র। এখন দুইটা আষাঢ় কিন্তু সেম না। আপনাকে যদি বলে এখন কি মাস, এখন আষাঢ় মাস, এই যে এটা, এখন এখানে আপনি যদি উচ্চারণ করেন এখন আষাঢ় মাস, তার মানে এই আষাঢ় দ্বারা কি বোঝায়, কাছে আষাঢ় মাস। তো কাছে আষাঢ় মাস তো এটা না। মানে একটা আষাঢ় হচ্ছে এইটা, একটা আষাঢ় হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রিয়া, আর আরেকটা আষাঢ় হচ্ছে কি, আরেকটা আষাঢ় হচ্ছে এইটা, এটা হচ্ছে নাউন। তাহলে দুইটার উচ্চারণ কি সেম? না, এটার উচ্চারণ হচ্ছে আষাঢ় আর এটা উচ্চারণ হচ্ছে আষাঢ়। সো উচ্চারণ সেম না, দ্যাট ইজ ওয়াই আমরা ডয়বিন্দু বা ঢবিন্দুকে র দিয়ে প্রতিস্থাপন করতে পারবো না। হ্যাঁ, এই কারণেই তো ডয়বিন্দু এবং ঢবিন্দুরকে কম্পনজাত বলা যায় না। এই যে অলরেডি প্রশ্নটা করছে মমতাজ মৌনি, অলরেডি প্রশ্নটা করছে মমতাজ মৌনি। আচ্ছা, আফসার বলছে ভাই হয় এটা অঘোষ কেমনে? ভাই অঘোষ আর ঘোষের মূল পার্থক্যটা তো এইটা না যে হ দিয়ে উচ্চারণ হলেই ঘোষ, ব্যাপারটা তো এরকম না। অঘোষের মূল থিমটা হচ্ছে এরকম যে স্বরতন্ত্রী অনুরণিত হইলে ঘোষ, না হইলে অঘোষ। তো এখানে তো আমার হয় উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে না, মানে এখানে প্রেসার পড়ছে না, কাঁপাকাঁপি নাই। কিন্তু বাহ, এখানে স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে, কাঁপছে। বুঝতে পারছেন? এই জন্য হকে ঘোষ বলা হয়। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এই জন্য এই দুইটাকে আপনি কম্পনজাত বর্ণ বলতে পারবেন না, এটাকে তালনজাত বর্ণ বলতে হবে। আর আরেকটা কথা, এই ডয়বিন্দুর এবং ঢবিন্দুর এই দুইটা বর্ণের আবিষ্কার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কারণে এই দুইটা বর্ণকে কিন্তু বিদ্যাসাগরীয় বর্ণ বলা চলে। এই দুইটা বর্ণকে কিন্তু বিদ্যাসাগরীয় বর্ণ এটাও বলা চলে। বিদ্যাসাগরীয় বর্ণ কয়টা? দুইটা। আচ্ছা, এরপর আসেন অন্তস্থ অ। এটার নাম শুধু এইটুকুই মাথায় রাখেন তাহলেই হবে। এটার নাম হচ্ছে অন্তস্থ অ, দ্যাটস ইট। অন্তস্থ অ, এটার নাম হচ্ছে খণ্ড ত বা ত বর্ণের খণ্ড রূপ। ঠিক আছে, খণ্ড ত বা সিম্পলি যদি বলি তাহলে ত বর্ণের ব্যঞ্জন উচ্চারণ। ত বর্ণের ব্যঞ্জন উচ্চারণ, ত বর্ণের ব্যঞ্জন উচ্চারণ। ওকে, ত বর্ণের ব্যঞ্জন উচ্চারণ। ওকে, ফাইন। এরপর আসলে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এইটা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে। ওকে, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, দেখেন প্রাথমিকভাবে এই তিনটাকে বলা হয় পরশ্রী বর্ণ। এই তিনটাকে বলা হয় কি বর্ণ বলেন? পরশ্রী বর্ণ। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এদেরকে পরশ্রী বর্ণ বলা হয়? কারণ এরা যখন মানে আপনি স্বাধীনভাবে লিখতে যাবেন কম্পিউটারে বা মোবাইলে, দেখবেন লিখতে পারবেন না। অনুস্বর লিখতে গেছেন দেখবেন এরকম একটা চিহ্ন আসবে, এরকম আসার পরে তারপর আসবে অনুস্বর, মানে কোন একটা বর্ণের সাথে অনুস্বর বসছে, শুধু অনুস্বর লিখতে পারবেন না। আপনি বিসর্গ লিখতে যাবেন দেখবেন এরকম একটা চিহ্ন আসছে, তারপর লিখতে হবে বিসর্গ, মানে কোন একটা বর্ণের পরে। আপনি চন্দ্রবিন্দু লিখতে যাবেন দেখবেন এরকম একটা চিহ্ন আসছে, তারপরে আসছে হচ্ছে চন্দ্রবিন্দু। আপনি অবরোধে লিখেন বা অবরোধে লিখতে গেলে এটা আসবে কম্পিউটারে বা মোবাইলে। তো অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এটা হচ্ছে কোন একটা বর্ণের সাথে বসে, দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় পরশ্রী বর্ণ, অন্যের উপর আশ্রয় করে বসে। ঠিক আছে, তো এই জন্য অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু তিনটাকে বলা হয় পরশ্রী বর্ণ। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু কাহিনীটা ঘটছে এই অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটার মধ্যে, এই যে এই দুইটা অনুস্বর বিসর্গ, এই দুইটাকে আবার বলা হয় অযোগ বাহ বর্ণ। কি বর্ণ বলা হয়? অযোগ বাহ বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই অযোগ বাহ বর্ণ জিনিসটা কি? মানে হচ্ছে নামের মধ্যে কিন্তু আছে, দেখেন অযোগ মানে যোগ হয়ে বসার ক্ষমতা এদের নাই। কি হিসাবে? বাহু হিসেবে। অর্থাৎ এই দুইটা কখনো বাহু হিসেবে যোগ হয়ে বসতে পারে না। যেমন দেখেন, আমি যদি বলি দুঃখ, খেয়াল করে দেখেন এই যে দুঃখ বানানটা, এই যে বিসর্গটা এটা কখনোই খ বা দ এটার সাথে যোগ হয়ে বসবে না। আমি যদি বলি সঙ্গীত, এই যে অনুস্বরটা এটা কখনোই দন্ত সবক গ এটার সাথে মাত্রার সাথে যোগ হয়ে বসবে না, নেভার এভার। অনুস্বর বা বিসর্গ আপনি কম্পিউটারের যেই ফন্টে ইউজ করেন কখনোই দেখবেন আগেরটা বা পরেরটার সাথে যুক্ত হয়ে বসে নাই। কিন্তু চন্দ্রবিন্দু সবসময় যোগ হয়ে বসে। আপনি চাঁদ বানান লিখেন দেখবেন এই যে মাত্রার সাথে যোগ হয়ে বসছে। আপনি ইঁদুর বানান লিখেন, ইঁদুর বানান লিখেন দেখবেন এই যে এখানে মানে এই রস্যের সাথে যোগ হয়ে বসছে, এখানে দেখবেন রস্যের সাথে দেখবেন এখানে যোগ হয়ে বসছে। কথাটা কি বুঝতে পারছেন? তালঞ্জার ধ্বনি কি একটা হবে? এই একটা হবে কেন? ডয়বিন্দুর ঢবিন্দুর দুইটা বললাম না তালঞ্জার ধ্বনি, তাহলে একটা হবে কেন? দেখাই তো দিলাম এখানে দুইটা, এই যে তালঞ্জাত বর্ণ দুইটা, তালঞ্জাত ধ্বনি একটা হবে কেন? ও বুঝছি, বুঝছি। মানে আপনি প্রশ্নটা করছেন যে তালঞ্জাত বর্ণ দুইটা, তাহলে তালঞ্জাত ধ্বনি কি দুইটা একটা হবে কিনা? কারণ ডয়বিন্দুর আর ঢবিন্দুর উচ্চারণ তো সেমই অনেকটা, তাই না? পাহাড়, আষাঢ়। আচ্ছা, বুঝতে পারছি কোশ্চেনটা। আচ্ছা শুনেন, আসলে ডয়বিন্দুর আর ঢবিন্দুরের উচ্চারণটা আপনার কাছে সেম মনে হলো, এর আসলে উচ্চারণ সেম না। এই ডয়বিন্দু র এটা হচ্ছে ডয়ের প্রতিস্থাপিত রূপ, আর ঢয়বিন্দু র এটা হচ্ছে ঢয়ের প্রতিস্থাপিত রূপ। এইবার দেখেন ড আর ঢ এদের উচ্চারণ কি সেম? সেম না। ঠিক এই কারণেই ডয়বিন্দুর আর ঢবিন্দুর এদের উচ্চারণ স্থানও সেম না। আপনি খেয়াল করে দেখেন আমরা যদি বলি বড় ভাই,
ইন্ডিয়াতে ওরা এখনো বলে বাডা ভাই, বড়, বাডা বাডা বাডা। ঠিক আছে, আমি যদি বলি চুড়িয়া, মানে চুড়িয়া, ইন্ডিয়াতে ওরা বলে চুড়িয়া, চুড়িয়া, ডয়ের উচ্চারণটাই ভেবে চুড়িয়া। ঠিক আছে, বা আমরা বলি গাড়ি, পাঞ্জাবরা দেখবেন ওরা বলে হচ্ছে গাড্ডি, পাঞ্জাবে সাধারণত এদের উচ্চারণ এরকম গাড্ডি। ঠিক আছে, তাহলে ডয়বিন্দুরের উচ্চারণটা হচ্ছে কি ডয়ের প্রতিস্থাপিত রূপ, আর ঢয়বিন্দুরটা কি ঢয়ের প্রতিস্থাপিত রূপ। এই কারণে দুইটা ঢয়ের উচ্চারণটা আলাদা হওয়ার কারণে ডয়বিন্দুর ঢয়বিন্দুর এই দুটাকে আপনি আলাদা বলতে পারবেন, মানে একসাথে বলতে পারবেন না। আশা করি ক্লিয়ার। ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? তাহলে অযোগবাহ বর্ণ হচ্ছে দুইটা, আর টোটাল পরিশ্রমী বর্ণ হচ্ছে তিনটা। ওকে ফাইন। এইবার আসেন লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যদি বলি নাসিক্য বর্ণ কয়টা। ওকে, নাসিক্য বর্ণ কয়টা যদি প্রশ্ন করি, কারেক্ট আনসার হচ্ছে উ, দেন হচ্ছে ইয়, ওকে উ, ইয়, দেন হচ্ছে মূর্ধন্য, দন্তন্য, ম, দেন হচ্ছে অনুস্বর এবং চন্দ্রবিন্দু। অর্থাৎ যদি বলা হয় নাসিক্য বর্ণ কয়টা, কারেক্ট আনসার হবে 7টা। কারেক্ট আনসার হবে 7টা। এর মধ্যে এই 5টা হচ্ছে বর্গীয় নাসিক্য বর্ণ, এই 5টা হচ্ছে বর্গীয়, আর এই 2টা হচ্ছে অবর্গীয়। এই 2টা হচ্ছে কি, এই 2টা হচ্ছে অবর্গীয়। যদি প্রশ্ন করে নাসিক্য বর্ণ কয়টা, কারেক্ট আনসার 7টা। হ্যাঁ, যদি প্রশ্ন করে বর্গীয় নাসিক্য বর্ণ কয়টা, তখন আপনি 5টা দিতে পারবেন, তখন 5টা। কিন্তু যদি বলে নাসিক্য বর্ণ কয়টা, কারেক্ট আনসার 7টা। উময়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টা, আর অনুস্বর চন্দ্রবিন্দু এই কয়টা। এখন যদি প্রশ্ন করে নাসিক্য ধ্বনি কয়টা, যদি প্রশ্ন করে নাসিক্য ধ্বনি কয়টা, ইন দ্যাট কেস কারেক্ট আনসার দিতে হবে 3টা। কেন? কারণ খেয়াল করে দেখেন উম, দন্তন্য এবং ম, এই 3টাকেই আপনি কেবল ধ্বনির মধ্যে ক্যালকুলেট করছেন। উপরে যে ছকটা ছিল, উপরের যে ছকটা ছিল, ওই ছকের মধ্যে আপনি এই 3টাকেই কেবল ধ্বনির মধ্যে ক্যালকুলেট করছেন, বাকিগুলোকে করেন নাই। আমার কথা কি বুঝতে পারছেন? দ্যাট ইজ ওয়াই এই 3টাকে বলা হবে নাসিক্য ধ্বনি। তাহলে যদি প্রশ্ন করে নাসিক্য ধ্বনি কয়টা, 3টা। নাসিক্য বর্ণ কয়টা, 7টা। বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 5টা। কনসেপ্ট ক্লিয়ার? স্যার তরল ধ্বনি কি? অলরেডি এটা আলোচনা করেছি। তরল ধ্বনি কি মিরাজুল ভাই? র এবং ল এই দুইটাকে বলা হয় তরল ধ্বনি, আলোচনা করেছি ক্লাসের মধ্যে। আজমাইন বলছে স্যার কোমল তালুর অবস্থা নিয়ে একটু বলতেন। কোমল তালু, ল, ল, কোমল তালুর অবস্থা নিয়ে কি বলবো, মানে প্রশ্নটা কি কোমল তালুর অবস্থা নিয়ে কি বলবো? কোমল তালু বলতে হচ্ছে মানে এই যে তালু, মানে তালু তো এই যে এই বরাবর উপরে, মানে উপরের পাটির পেছনে থেকে শুরু করে এই যে কণ্ঠের আগ পর্যন্ত, জিহ্বামূলের আগ পর্যন্ত যাওয়ার পর্যন্ত মাঝখানে যেটা ছিল এটার নাম হচ্ছে তালব্য বর্ণ। আর কোমল তালু হচ্ছে মনে করেন এই যে ওটার থেকে একটু সামনের অংশ, বুঝতে পারছেন? এই যে রি, এই রি কে দেখেন মূর্ধন্য, তালব্য বর্ণ বলা চলে। কেন? দেখেন এই যে রি, রি, র, মানে কোথা থেকে উচ্চারিত হয়? উপরের, বুঝতে পারছেন? মূর্ধা থেকে উচ্চারিত হয়, মূর্ধন্য বর্ণ বা তালব্য বর্ণ বলা চলে, মূর্ধন্য বর্ণ বলে, বুঝতে পারছেন? রি, রি। অঘোষ এন্ড ঘোষের ডিফারেন্সটা যদি একটু বলতেন। মহাপ্রাণ অল্প প্রাণের মতো। আচ্ছা, মহাপ্রাণ অল্প প্রাণ এটা তো বুঝছেন, বাতাস বেশি বাতাস কম। আর অল্প প্রাণ আর অঘোষ ঘোষের ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে স্বরতন্ত্রী যদি অনুরণিত হয়, এই যে কাপে এখানে, এটা হচ্ছে স্বরতন্ত্রী অনুরণিত হয় মানে কাপে, এটা হচ্ছে ঘোষ। আর যদি অনুরণিত না হয় এটা হচ্ছে অঘোষ। আপনি উচ্চারণ করে দেখেন, বলেন ক, খ, গ, গ। যখন বলবেন দেখেন চ, ছ, জ, জ, মানে ব্যাপারটা হচ্ছে একটা দেখবেন উচ্চারণ করতে গেলে সফটলি উচ্চারণ করা যায়, আরেকটা উচ্চারণ করতে গেলে বাতাসটা জমাটবদ্ধ হয়ে পরে দুম করে বের হয়ে যায়। যেমন দেখেন প, ফ, ব, ব, ব এর মধ্যে কি হয়, ঠোঁটের মধ্যে এখানে বাতাসটা এসে জমাটবদ্ধ হয়ে পরে দুম করে বের হয়ে যায়। যেমন দেখেন ছ, ছ, জ, জ যখন বলবেন তখন উপরে বাতাসটা তালুতে ব্লক করে রাখে, ব্লক করে তারপর দুম করে বের হয়ে যায়। ক, খ, গ, গ, গ যখন বলবেন তখন এখানে বাতাসটা এসে তারপর দুম করে বের হয়ে যায়, এরকম। বুঝছেন জিনিসটা? ভাই অল্প প্রাণ মহাপ্রাণ বিসিএস এক্সামে এইভাবে বের করতে গেলে ইনভিজিলেটর বের করে দিবে, ভাববে যে মুখে হাত দিয়ে কথা কথা বলতেছি। ব্যঞ্জনধ্বনির বিশ্লেষণে এটা একটা প্রকারভেদ রাখছে দেখছিলাম, দূর বাদ দেন, এটা লাগবে না। নাসিক্য বর্ণ 6টা, নাসিক্য ধ্বনি 3টা, বর্গীয় নাসিক্য বর্ণ 5টা, অবর্গীয় নাসিক্য বর্ণ 2টা। রাইট, ভেরি গুড। ভাই ব্যঞ্জন ধ্বনি বিশ্লেষণে ওই কোমল তালু টমল তালু এগুলা নতুন নতুন ইয়ার মত অনুসারে এটা করছে। এটা আপনার আলোচনা না ইয়াতেই হবে, এইগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার্স যেগুলো দেখলাম। ওকে ফাইন।
শুনেন, স্যার যদি কিছু বলে বলবেন যে স্যার বাতাস বের করতেছি। তো তার নকল করতেছেন না ভাই, সিম্পল হিসাব। ওকে, 10টা 18 বাজে আমার 11টায় বাস বা 11টায় ট্রেন। আমি দৌড় দিব এখন। আজকের মতো এখানে ইতি। আগামীকালকের ক্লাসটা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব যথাসময়ে সন্ধ্যার দিকে, বা যদি সন্ধ্যার দিকে না নিতে পারি তাহলে একদম রাত্রে বেলা, ধরেন 11টার দিকে। এমন হতে পারে যে সন্ধ্যার সময় ওখান থেকে রওনা দিব, ঢাকায় আসতে আসতে আমার 10টা 11টা বাজবে, 11টার পরে ক্লাস নিব, এটাও হতে পারে। সো এটা ডিপেন্ড করে। আবার একদম যদি দেখি যে বেশি প্রবলেম হয় তাহলে কালকে ক্লাস বাদও দিতে পারি, পরশু দিন নিতে পারি। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আমি কালকে জানাই দিব। আজকের মতো এখানেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।